দেখো আমরা আজকে এই জায়গা থেকে শুরু করব যেখানে আমরা গতকাল শেষ করেছিলাম। আমি বলেছিলাম আগের লাইনটা আরেকবার পড়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। যে ও জর্জ, জর্জ মানে জর্জ হেস্টিংস, ট্রাভেলারদেরকে সব জায়গায় টাকা পে করতে হয়। দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট ভালো ইনে তুমি ভালোভাবে থাকার জন্য টাকা পে করো, আর খারাপ ইনে টাকা তো তোমাকে পে করতে হবে, বাট তুমি ভালোভাবে থাকতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, এরপরে দেখো হেস্টিংস বলছে, হেস্টিংস এর এই স্পিচ থেকে শুরু করো। ইউ হ্যাভ লিভড ভেরি মাচ অ্যামাং দেম। ঠিক আছে, আমি আবার বলছি, এই লাইনের মাধ্যমে আবার হেস্টিংস প্রমাণ দিল বা হেস্টিংস বলল যে তুমি সত্যি সত্যি এক্সপেরিয়েন্স এবং তুমি এই পৃথিবীতে অনেক ঘোরাফেরা করেছো। আমি আবার বলছি, এর মানে ইউ হ্যাভ বিন সিন দ্য ওয়ার্ল্ড, মানে ইউ হ্যাভ ট্রাভেলড ওয়াইডলি and you come in contact with various types of people. কি বললাম? You have traveled widely and you have come to get acquainted with various types of people. দেখো এখানে among them, এখানে them বলতে লেখো the ins, I double n s। ঠিক আছে, টেক্সট না থাকলে খাতায় লেখো them লিখে পেজ নাম্বার দিয়ে them বলতে ins। বলছে in truth I have been often surprised that you who have seen so much of the world with your natural good sense and your many opportunities could never yet acquire a requisite share of assurance। লাইনটাকে বুঝবে, এখানে আমি আন্ডারলাইন করতে বলবো requisite share of assurance এই ফ্রেজটাকে। এই লাইনটার মানে হচ্ছে যে তুমি এত ঘুরেছো, যে তুমি এত কিছুকে দেখেছো, এত এত মানুষের সাথে মিট করেছো, আমি এটা দেখে অবাক যে তোমার মধ্যে কেন রিকুইজাইট, রিকুইজাইট কথাটা মানে লেখো নেসেসারি। আবার বলছি, রিকুইজাইট কথাটা মানে হচ্ছে নেসেসারি, আর শেয়ার অফ অ্যাসিউরেন্স মানে লেখো পার্ট অফ সেলফ কনফিডেন্স বা পার্ট অফ কনফিডেন্স। আবার বলছি, লাইনটা বোঝার চেষ্টা করো। বলছে যে তুমি এত বেশি করে ঘুরেছো, যে তুমি এত ব্যাপকভাবে ঘুরেছো, আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে তোমার মধ্যে কেন এই কনফিডেন্সটা নেই। তার মানে রিকুইজাইট মানে কি বললাম? নেসেসারি, আর শেয়ার মানে পার্ট, আর অ্যাসিউরেন্স মানে কনফিডেন্স। বলছে আমি এটা দেখে অবাক হয়ে গেছি যে তোমার মধ্যে কেন কনফিডেন্সটা নেই, বা তোমার মধ্যে কেন কনফিডেন্সকে কি বলবো, নিজের উপর বিশ্বাস মানে আত্মবিশ্বাসের কেন অভাব রয়েছে, আমি এটা বুঝে উঠতে পারছি না। তার মানে হেস্টিংস কি বললো আমাকে বলতে দাও আরেকবার, যে ইউ হ্যাভ বিন ট্রাভেলিং ওয়াইডলি and still you lack the necessary part of self confidence। মানে তুমি এত ট্রাভেল করো, এত জায়গা ঘোরাফেরা করো, কিন্তু তা সত্ত্বেও তোমার মধ্যে কোনটা নেই? তোমার মধ্যে আত্মবিশ্বাসটা নেই। এবং আন্ডারলাইন করো, পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ। বলছে এটাই হচ্ছে ইংরেজদের রোগ। আন্ডারলাইন, দ্য ইংলিশ ম্যানস ম্যালাডি। এটা কতবার কোশ্চেন পড়েছে তোমাকে বলা মুশকিল, এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। ম্যালাডি কথাটা মানে ডিজিজ। আরেকবার বলছি, ম্যালাডি শব্দটা মানে কি? ম্যালাডি শব্দটা মানে ডিজিজ। বলছে এটা হচ্ছে ইংরেজদের রোগ। আবার বলছি, এটা হচ্ছে ইংরেজদের রোগ। তার মানে ইংরেজদের কোন রোগটা আছে না? ওদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এবং আমি তোমাকে বলে রাখছি, আমেরিকান আর ব্রিটিশ পিপলদের মধ্যে একটা বেসিক তফাৎ কি জানো তো? ব্যাপারটা বুঝতে পারছি, সেখানে ব্রিটিশ পিপলরা অনেক বেশি রেজার্ভড। বুঝতে পারছো? একটা আমেরিকান পিপল মানে একটা আমেরিকান পার্সন যেরকম ভাবে ফ্রি ফ্র্যাঙ্ক হয়, যেরকম ভাবে তার মধ্যে একটা সোশ্যাল ম্যানার্স থাকে, সবার সাথে খুব ইজিলি মিশে যেতে পারে, কিন্তু একজন ব্রিটিশ পার্সন সেটা পারে না। সে নিজেকে নিজের মধ্যে আটকে রাখে। ব্যাপারটা বুঝতে পারছো তো? তাই ইংলিশ ম্যানস ম্যালাডি, এটা হচ্ছে আমার পরের কোশ্চেন। কত নাম্বার কোশ্চেন আমাকে জানাও? কোশ্চেন নাম্বার 23। আচ্ছা, গন্ডগোল করো না। ইংলিশ ম্যানস ম্যালাডি, কোশ্চেন নাম্বার 20। ঠিক আছে, লেখো। এগুলো সব অ্যাক্ট দিয়ে লিখবে, ঠিক আছে? যে অ্যাক্ট 2 পেজ নাম্বার এই, সেখান থেকে স্যার এই কোশ্চেনটা লিখাচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবে
যে কোন জায়গায় কি কি কোশ্চেন আছে। দেখো, হোয়াট ইজ ইংলিশ ম্যানস ম্যালাডি। আচ্ছা, ম্যালাডি শব্দটা মানে কি বললাম? ডিজিজ। ম্যালাডি শব্দটা একটা নতুন শব্দ তোমাদের কাছে। ম্যালাডি, ম্যালাডি মানে রোগ, ঠিক আছে। লেখো লেখো হিয়ার Englishman's malady, here Englishman's malady refers to REFERS, refers to the lack of LSEK, lack of। আবার বলছি, here Englishman's malady refers to the lack of self confidence, SELF, self hyphen confidence। কি বললাম? here Englishman's malady refers to the lack of self confidence, ফুল স্টপ দিয়ে বলবে। দেখো, this lack of self confidence, আবার বলছি, this lack of self confidence is a disease, this lack of self confidence is a disease is a disease from which all Englishmen, ENGLISH, from which all Englishmen, ENGLISH, এটা ক্যাপিটাল করবে, Englishmen suffer greatly, ঠিক আছে, SUFFER, suffer greatly। মানে ম্যাক্সিমাম ইংরেজদের মধ্যে এই সমস্যাটা রয়েছে। কোন সমস্যাটা? যে তারা কনফিডেন্ট হতে পারে না, তারা সবার সাথে কথা বলতে পারে না, এবং তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এখানে মার্লো স্বীকার করে নিল যে সে যদিও ওয়াইডলি ট্রাভেল করে, সে যদিও সবার সাথে ট্রাভেল করে, কিন্তু তা সত্ত্বেও তার চরিত্রের মধ্যে একটা দুর্বলতা রয়েছে, এবং সেই দুর্বলতাটা কি? আত্মবিশ্বাসের অভাব রয়েছে তার মধ্যে। মার্লো বলছে, বাট টেল মি জর্জ, হোয়ার কুড আই হ্যাভ লার্ন দ্যাট অ্যাসিউরেন্স ইউ টক অফ। এখানে জর্জ বলতে জর্জ হেস্টিংস, আবার বলছি জর্জ বলতে জর্জ হেস্টিংস। বলছে, জর্জ হেস্টিংস, তুমি আমাকে বলো আমি কোথা থেকে পাবো সেই অ্যাসিউরেন্স। অ্যাসিউরেন্স মানে সেলফ কনফিডেন্স। আমি কোত্থেকে জিতবো, আমি কোত্থেকে পাবো সেই সেলফ কনফিডেন্স। আন্ডারলাইন, আমার জীবন, সারা জীবন কেটেছে, ইদার আমি কলেজে কাটিয়েছি, না হলে ইনে কাটিয়েছি। মানে পুরো জীবনটা ইদার ও পড়াশোনা করেছে, না হলেও ট্রাভেল করেছে। মানে কলেজ কথাটা প্রমাণ করছে তার স্টুডিয়াস লাইফের কথা, আর ইন কথাটা প্রমাণ করছে তার ট্রাভেলিং লাইফের কথা। তার মানে পুরো জীবনটাই ইদার সে পড়াশোনা করেছে কলেজে, না হলে বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছে এবং ইনে থেকেছে। আর এই ট্রাভেলিং করার পরে আর প্রচন্ড রকম মেহনত করে পড়াশোনা করার ফলে সে হয়ে গেছে সেক্লুশন ফ্রম। সেক্লুশন ফ্রম মানে লেখো সেপারেটেড ফ্রম। সে হয়েছে সেক্লুশন ফ্রম। সেক্লুশন ফ্রম মানে সেপারেটেড ফ্রম। মানে এই প্রচন্ড রকম পড়াশোনা করার ফলে এবং ইনে থাকার ফলে সে কি হয়ে গেছে? সেপারেটেড হয়ে গেছে। কাদের থেকে? ফ্রম দ্যাট লাভলি পার্ট অফ দ্য ক্রিয়েশন। এখানে লাভলি পার্ট অফ দ্য ক্রিয়েশন মানে সৃষ্টির সবচেয়ে সুন্দর রূপ। এখানে মেয়েদের কথা বোঝানো হচ্ছে, কারণ মেয়েরা হলো সৃষ্টির সবচেয়ে সুন্দরতম ক্রিয়েশন। তাহলে লাভলি পার্ট অফ দ্য ক্রিয়েশন বলতে এক কথায় লেখো বিউটিফুল উইমেন। আমি আবার বলছি, লাভলি পার্ট অফ দ্য ক্রিয়েশন বলতে বিউটিফুল উইমেন। তাহলে দেখো পরিষ্কার ভাবে বলছে আমার জীবনটা ইধার আমি কলেজে কাটিয়েছি ভাই, অথবা আমি ঘুরে ফিরে বিভিন্ন ইনে কাটিয়েছি, এবং এর ফলে কি হয়েছে? এর ফলে আমি সেপারেটেড হয়ে গেছি। কাদের থেকে সেপারেটেড হয়ে গেছি? আই এম সেপারেটেড ফ্রম দ্য বিউটিফুল উইমেন। আর বিউটিফুল উইমেন, দ্যাট, এখানে দ্যাট মানে হু। আবার বলছি, এখানে দ্যাট কথাটা মানে হু টিচ মেন কনফিডেন্স। দেখো, চিপলি, চিপলি মানে মেনলি, আমি চিপলি ওয়ার্ডটা পড়ালাম না। হু চিপলি টিচ মেন কনফিডেন্স মানে একটা ছেলের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে মেয়েরা। আমি আবার বলছি, মার্লো এখানে বলছেন একটা ছেলের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে মেয়েরা। আবার কোন মেয়েরা? যারা খুব সুন্দর দেখতে, সেই মেয়েরা একটা ছেলের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে। কিন্তু এখানে আমাদের স্পিকার বলছেন যে যেহেতু তিনি পুরো জীবনটা ইদার কলেজে কাটিয়েছেন, না হলে ইনে কাটিয়েছেন, এই কারণের জন্য তার মেয়েদের সাথে পরিচয় হওয়াটাই সম্ভব হয়নি। পাচ্ছ বুঝতে? এরপরে লক্ষ্য করা, বলছে আজ অব্দি আমি ফ্যামিলিয়ারলি অ্যাকোয়েন্টেড হইনি কোনো মডেস্ট ওমেনের সাথে আমার মা ব্যতী রেখে। পাচ্ছ বুঝতে? মানে পৃথিবীতে যেহেতু আমি পুরো লাইফটা আমি কলেজে পড়ে কাটিয়েছি, বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করে ইনে কাটিয়েছি,
তাই পুরো জীবন জুড়ে আমার কোনো মোডেস্ট ওমেনের সাথে পরিচয় হয়নি, একমাত্র একজন মোডেস্ট ওমেনের সাথে আমার লাইফে পরিচয় ছিল, এবং সেই মোডেস্ট ওমেন হচ্ছে আমার মা। তার মানে মাই মাদার ইজ দ্য অনলি মোডেস্ট ওমেন উইথ হুম আই গট অ্যাকোয়াইন্টেড থ্রু আউট মাই লাইফ, as I spent all my life either in college or in an inn, মানে either in the hostel of a college or in the inn during the time of the traveling widely all across the globe। কি বলছি বোঝা যাচ্ছে? এরপরে বলছে তাই আমার ওই ভদ্র নম্র সুন্দরী অর্থাৎ উইমেন অফ দ্য হায়ার ক্লাস, তাদের সাথে আমার কোনো পরিচয় হয়নি। পাচ্ছ বুঝতে? তাদের সাথে আমার পরিচয় হয়নি, আর পরিচয় হয়নি বলে আমার মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে। কেন? কারণ এই সমস্ত মেয়েরাই কি করে, ছেলেদেরকে আত্মবিশ্বাসী তৈরি করে। বাংলা বুঝতে পারছো? দিস উইমেন টিচ মেন কনফিডেন্স, অর্থাৎ যারা পুরুষ তারা কনফিডেন্ট হয় whenever they got the chance to interact with the women of the high class as well as the beautiful women। পাচ্ছ বুঝতে? বলছে বাট ফিমেল অফ অ্যানাদার ক্লাস তার মানে কলেজে বিভিন্ন হোস্টেল মেড ছিল এবং ইনে অনেক বারমেড ছিল। আবার বলছি, কলেজে কারা ছিলেন? কলেজে হোস্টেল মেডরা ছিলেন, আর ইনে কারা ছিলেন? ইনে বারমেডরা ছিলেন। তাহলে ওর কাদের সাথে পরিচয় হয়েছে? ওর পরিচয় হয়েছে উইথ দ্য হোস্টেল মেডস। ওর পরিচয় হয়েছে কাদের সাথে? উইথ দ্য বারমেডস। তার মানে এরা কারা? এরা হচ্ছে অ্যানাদার ক্লাস। অ্যানাদার ক্লাস মানে উইমেন অফ লো ক্লাস। আবার বলছি অ্যানাদার ক্লাস মানে উইমেন অফ লো ক্লাস। আরেকবার বলবে অ্যানাদার ক্লাস মানে এরা হচ্ছে উইমেন অফ লো ক্লাস। বলছে এদের সাথে তুমি জানো, এদের সাথে তুমি জানো মানে মানে তুমি জানো মানে কি? তুমি কি জানো? দ্যাট আই এম কনফিডেন্ট, আই ক্যান টক টু দেম, I can spend time with them, I have confidence to stand in front of them, and I can deliberately talk to them ceaselessly। আমি কি করি? আমি এদের সামনে দাঁড়িয়ে থাকি এবং এদের সাথে আমার কথা বলায় কোনো অসুবিধা হয় না। বাংলা বোঝাতে পারছি? মানে ইন ফ্রন্ট অফ দ্য উইমেন অফ দ্য লো ক্লাস, ঠিক আছে, হি ইজ এক্সট্রোভার্ট, ইন ফ্রন্ট অফ দ্য উইমেন অফ দ্য হাই ক্লাস হি ইজ ইন্ট্রোভার্ট। কি বললাম? in front of the women of the low class he is extrovert, in front of the women of the high class he is introvert। মানে he becomes talkative whenever he gets the chance to talk to the women of the low class। he becomes talkative, ও বাচাল হয়ে যায়, ও লোকাসিয়াস হয়ে যায়, ও ভার্বালি ভার্বোস হয়ে যায়, but he becomes silent, he becomes silent as a statue in front of the women of the higher class or upper class as you say। কি বলছি বোঝা যাচ্ছে? বলছে দিস ইজ ইংলিশ ম্যানস ম্যালাডি, দিস ইজ দ্য ডিজিজ অফ দ্য ইংলিশ ম্যান। ব্যাপারটা বুঝতে পারছো? বলছে এর কারণটা কি? তার মানে যদি বলে যে মার্লোর মধ্যে যে ল্যাক অফ সেলফ অ্যাসিউরেন্স বা ল্যাক অফ সেলফ কনফিডেন্স আছে, এর কারণটা কি? এর কারণটা মার্লো নিজেই বলল। বলছে সারা জীবনটা পড়াশোনা করে কাটিয়েছি, সারা জীবনটা ট্রাভেলিং করে কাটিয়েছি, আজ অব্দি ঠিক আছে এরকম কোনো মেয়ের সাথে আমার পরিচয় হতে পারেনি। ব্যাপারটা বুঝতে পারছো? খালি কলেজে থাকার সময় হোস্টেলে ছিলাম, সেখানে হোস্টেল মেড ছিল, তাই তাদের সাথে কিভাবে কথা বলতে হয় আমি জানি। ইনে থাকার সময় বারমেড ছিল, তাদের সাথে কিভাবে কথা বলতে হয় আমি জানি। কিন্তু যেহেতু কোনো এরকম মানে এলিট পোলাইট মোডেস্ট উইমেনের সাথে সারা জীবন কোনোদিন যোগাযোগই হয়নি, তাই তাদের সাথে আমি কথা বলতে পারি না। ঠিক আছে, ওদের সামনে মানে দাঁড়িয়ে থাকলেই যেন ভয় ভয় করে। হচ্ছে এটাই তো সমস্ত ইংরেজদের রোগ, ইংরেজদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো? চলো, হেস্টিংস বলছে হ্যাঁ হ্যাঁ জানি, অ্যামাং দেম মানে অ্যামাং দ্য উইমেন অফ লো ক্লাস। এখানে দেম বলতে উইমেন অফ লো ক্লাস, এর আগে দেম ওয়ার্ডের মানে আমি ইনস বলেছি। পাচ্ছ বুঝতে? মন দিয়ে শুনবে, টেক্সটটা ভালো করে বোঝো। বলছে অ্যামাং দেম মানে অ্যামাং দ্য উইমেন অফ দ্য লো ক্লাস ইউ আর ইম্পুডেন্ট এনাফ, মানে ঘুরিয়ে পড়ো ইউ আর এনাফ ইম্পুডেন্ট। অর্থাৎ এই সমস্ত লো ক্লাস উইমেনদের সামনে তুমি কি? তুমি যথেষ্ট ইম্পুডেন্ট। ইম্পুডেন্ট মানে বোল্ড ফরওয়ার্ড বা সেমলেস। বোল্ড অ্যান্ড ফরওয়ার্ড, এই কথাটা লেখো, বোল্ড অ্যান্ড ফরওয়ার্ড। তুমি তাদের সামনে যথেষ্ট স্মার্ট, তুমি তাদের সামনে যথেষ্ট বোল্ড, তুমি তাদের সামনে যথেষ্ট ফরওয়ার্ড। ঠিক আছে? তখন মার্লো বলল, কি বলছে বোঝা যাচ্ছে? বলছে দে আর অফ আস, দে আর অফ আস মানে মানে দে আর কোয়াইট ফ্রি উইথ দ্য কাস্টমার্স। এই লাইনটার মানে দে আর কোয়াইট ফ্রি উইথ দ্য কাস্টমার্স, হু? দ্য বারমেডস। বলছে দে আর কোয়াইট ফ্রি উইথ দ্য কাস্টমার্স। পাচ্ছ বুঝতে? মানে দে আর ফ্রি in order to meet with the customers, মানে they don't want to keep any barrier, they don't want to keep any modesty during the time of talking with the customers। পাচ্ছ বুঝতে? মানে ওরা কাস্টমারদের সাথে ফ্রিলি মিশে যায়, আর তাই মার্লো ওদের সাথে
ফ্রিলি কথা বলতে পারে। এই কথাটার বাংলা মানে ওরা তো আমাদেরই। এই কথাটার বাংলা মানে ওরা তো আমাদেরই। আমাদের মানে কারা? যারা ইনে থাকে তাদের। কেন? কারণ এই সমস্ত উইমেনরা, এই সমস্ত কাস্টমারদের সাথে যারা ইনে থাকে, ঠিক আছে, বা প্যাসেঞ্জার, যেটা প্যাসেঞ্জার কথাটা গোল্ডস্মিথ বলছেন এই নাটকে, পাচ্ছ বুঝতে, তাদের সাথে কথা বলেন। এরপরে হেস্টিংস বলছে ইন দ্য কোম্পানি অফ উইমেন অফ রেপুটেশন। রেপুটেশন মানে সুখ্যাতি। তার মানে যখন তুমি দাঁড়িয়ে থাকো, আবার বলছি, যখন তুমি দাঁড়িয়ে থাকো ওই সমস্ত রেপুটেড উইমেনের সামনে, তখন তুমি ইডিয়েট হয়ে যাও, মানে তখন তুমি বোকা বোকা হয়ে যাও, তখন তুমি ট্রেমলার হয়ে যাও। ট্রেমলার মানে যে ট্রেমলিং করে, ট্রেমলিং মানে কাঁপা, আর ট্রেমলার মানে যে কাঁপে। তার মানে ইন ফ্রন্ট অফ দ্য উইমেন অফ দ্য রেপুটেড ক্লাস, ইন ফ্রন্ট অফ দ্য উইমেন অফ দ্য আপার ক্লাস, তুমি কি করতে লাগো? তুমি কাঁপতে থাকো। ইউ লুক ফর অল দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইফ ইউ ওয়ান্টেড অ্যান অপরচুনিটি অফ স্টিলিং আউট অফ দ্য রুম। এর মানে তুমি সবসময় সুযোগ খুঁজো যে কি করে রুমের বাইরে পালিয়ে যাওয়া যায়। মানে যখনই কোনো একজন ভদ্র, ঠিক আছে, আপার ক্লাসের মেয়ে এসে তোমার সামনে দাঁড়ায়, সেই মুহূর্তে মারলো, তুমি এত নার্ভাস হয়ে যাও। এখানে ট্রেমলার মানে কি? এ নার্ভাস পারসন। ট্রেমলার মানে কি? এ নার্ভাস পারসন। পাচ্ছ বুঝতে? একজন নার্ভাস ব্যক্তি, তাকে ট্রেমলার বলা যেতে পারে। বলছে তুমি ট্রেমলার হয়ে পড়ো এবং তুমি সবসময় সুযোগ খুঁজো। কিসের সুযোগ খুঁজো? যে কি করে রুমের বাইরে পালানো যায়, স্টিলিং আউট। অ্যাকচুয়ালি স্টিল মানে চোর, বুঝতে পারছো? স্টিল মানে মাফ করবে, চুরি করা। ওয়ান হু স্টোল ইজ আ থিপ। যে চুরি করে তাকে, মানে যে স্টোল করে আর কি, তাকে আমরা কি বলবো? তাকে থিপ বলবো। আর থিপ কি করে? সিক্রেটলি চুরি করে। এখানে স্টিলিং কথাটা কেন বলেছে? কারণ সে সবসময় সিক্রেটলি রুমের বাইরে বেরিয়ে যেতে চায়। আচ্ছা, কখন মারলো রুমের বাইরে বেরিয়ে যেতে চায়? হোয়েন আ রেপুটেড ওমেন স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ মারলো। বোঝাতে পারছি? এরপরে লক্ষ্য করো, বলছে ওরে ভাই, হোয়াই ম্যান, আমি কেন বেরিয়ে যেতে চাই জানিস তো? কারণ আমি সত্যি সত্যি রুমের বাইরে পালিয়ে যেতে চাই। করা যাচ্ছে বুঝতে? এখানে মার্লো কনফেসেস that he becomes nervous in front of the women of the high class. আর ও পালিয়ে যায় না, ও পালিয়ে যেতে চায়। বলছে আমি রুম থেকে পালিয়ে যাই না, আমি পালিয়ে যেতে চাই ইন্টেনশনালি, তাই আমি বেরিয়ে যাই। বলছে ফেথ, I have often formed a resolution. রেজলিউশন মানে ডিটারমিনেশন। বলছে বিশ্বাস করো, আমি অনেক সময় সংকল্প নিয়েছিলাম। আবার বলছে রেজলিউশন কথাটা মানে ডিটারমিনেশন। বলছে বিশ্বাস করো, আমি অনেক সময় সংকল্প নিয়েছিলাম যে আমি এই বরফকে ভাঙবো। এখানে বরফ মানে নার্ভাসনেস, বরফ মানে একদমই তাই। এখানে বরফ ওয়ার্ডটা এইভাবে ডিকশনারি দেখে পড়া যায় না টেক্সট। এখানে আইস মানে নার্ভাসনেস। পাচ্ছ বুঝতে? আইসের সাথে কোনো কানেকশন নেই টেক্সটে। বলছে আমি অনেক সময় ডিটারমিনেশন নিয়েছি। ডিটারমিনেশন মানে সংকল্প। ডিটারমিনেশন মানে কি? মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছি। কি প্রস্তুতি নিয়েছি? যে আমি এই আইসটাকে ভাঙবো। আই উইল ব্রেক দ্য আইস, দ্যাট মিনস আই উইল ব্রেক মাই নার্ভাসনেস, মানে আই উইল টক টু দ্য গার্ল। ইয়েস অর নো? মানে আমি কনফিডেন্টলি ওই মেয়েটির সামনে দাঁড়িয়ে ওর সাথে কনফিডেন্টলি কথা বলবো। মাঝে মধ্যে আমার মনের মধ্যে এই দৃঢ়তা, পাচ্ছ বুঝতে, এই শক্তি আমি নিজের মনের মধ্যে এনেছি। পাচ্ছ বুঝতে? আমার মন বলে যে আমি র্যাটেল অ্যাওয়ে করবো। এটা একটা নতুন ওয়ার্ড তোমাদের কাছে। এখানে র্যাটেল অ্যাওয়ে, এই কথাটা মানে জানো? এর মানে টু টক লাইভলি। আবার বলছি, টু টক লাইভলি, অর্থাৎ প্রাণবন্ত ভাবে কথা বলা। কি বললাম? র্যাটেল অ্যাওয়ে, এই কথাটা মানে কি? টু টক লাইভলি। মানে মাঝে মধ্যে আমি ভেবেছি, আমি বোঝাতে পারছি? মাঝে মধ্যে আমি ভেবেছি, কি ভেবেছি? That I will break the ice. Here ice means brother nervousness. That means I will break my nervousness and thereafter I will do what? I will rattle away. Rattle away মানে I talk lively, মানে I will talk lively. আমি প্রাণবন্ত ভাবে কথা বলবো। At any rate, যে করে হোক, ঠিক আছে, মানে by hook or by crook. At any rate মানে by hook or by crook, মানে যেন তেন প্রকারেণ আমি এই বরফকে ভাঙবো এবং ওদের সাথে কনফিডেন্টলি কথা বলবো। বলছে বাট আই ডোন্ট নো, কিন্তু ভাই বিশ্বাস কর ভাই, তুই আমার বন্ধু, তুই আমার ভাই, কিন্তু বিশ্বাস কর ভাই, হাউ আ সিঙ্গল গ্লান্স ফ্রম a pair of fine eyes has totally overset my resolution. কিন্তু যে মুহূর্তে আমি ওই মেয়ের সামনে দাঁড়াই এবং তার সুন্দর চোখের দৃষ্টি আমার মুখের উপর পড়ে, আমি যতবার এই প্রতিজ্ঞা নিয়েছি আমার প্রতিজ্ঞা বাস্তবায়িত হয়ে যায়। মানে every time, I take that determination that I will stand in front of the girl whom I love and I will talk. এবং যে করে হোক আমি তার সাথে কথা বলবো। আমার মনের মধ্যে ডিটারমিনেশন কাজ করে। কিন্তু যে মুহূর্তে আমি ওর সামনে যেয়ে দাঁড়াই, মনে রাখবে, যে মুহূর্তে আমি ওর সামনে যেয়ে দাঁড়াই এবং সেই মুহূর্তে আমার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে এবং ইট হ্যাজ ওভারসেট। ওভারসেট মানে ডেস্ট্রয়েড, হচ্ছে এটা পুরোপুরি ভাবে ভেঙে দেয়।
বোঝাতে পারছি? এটা পুরোপুরি ভাবে ভেঙে দেয়। কোনটাকে ভেঙে দেয়? আমার রিজলিউশন। রিজলিউশন মানে আমার ডিটারমিনেশন, আমার প্রতিজ্ঞা। মানে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে। আমার কি প্রতিজ্ঞা? That I will stand in front of the lady of the upper class and I will talk to her, lively. Yes or no? This is an oath I have taken seriously. ঠিক আছে, this is a solemn oath I have taken seriously. But whenever I stand in front of the girl whom I love, believe me, আমি জানি না কি হয়ে যায়। আমার টোটাল রিজলিউশন, আমার টোটাল ডিটারমিনেশন এটা পুরোপুরি ওভারসেট হয়ে যায়। ওভারসেট হয়ে যায় মানে এটা টোটালি ডেস্ট্রয়েড হয়ে যায়। বলছে ভাই জানো তো, খুব গুরুত্বপূর্ণ লাইন, আন্ডারলাইন করবে, এটি আমার পরের কোশ্চেন। বলছে an impudent fellow may counterfeit modesty, but I will be hanged if a modest man can ever counterfeit impudence. সন্দেহ অব্দি পড়লেও বুঝতে পারবে না, এরপরে শোনো আমি কি বলছি। an impudent man, impudent man মানে এক কথা আমরা একে সেমলেস ম্যান বলবো। ঠিক আছে, আমি কি বললাম? an impudent man কে এর মানে আমি এখানে কি বললাম? a shameless man. সেমলেস ম্যান মানে একটি লাজুক মানুষ। বলছে একটি ফিলো, ফিলো মানে পার্সন, আবার বলছি ফিলো কথাটা মানে পার্সন। পাচ্ছ বুঝতে? সেমলেস মানে নির্লজ্জ, লাজুক কি বললাম? এর মানে নির্লজ্জ। বলছে একটি নির্লজ্জ লোক মে কাউন্টারফিট। এখানে কাউন্টারফিট মানে লেখো প্রিটেন্ড, PRETEND। প্রিটেন্ড মানে ভান করা। একটি নির্লজ্জ লোক ভান করতে পারে, কিসের ভান করতে পারে? মডেস্টির। মডেস্টি মানে, মডেস্টির মানে লেখো আ মডেস্ট পারসন, MODEST, এ মডেস্ট পারসন, ভালো করে বুঝবে। বলছে একটি নির্লজ্জ লোক ভান করতে পারে লাজুক হওয়ার, মানে সত্যি সত্যি নির্লজ্জ, সে কোন কোন সময় লাজুক হওয়ার ভান করতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে আমি যদি লাইনটাকে একটু প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য এই কথাটা বলি, দেখবে বিশ্বের বড় বড় ক্রিমিনাল সৎ সাজতে পারে, কিন্তু সৎ লোক ক্রিমিনাল সাজতে পারবে না। কি বুঝলে? নির্লজ্জ লোক লাজুক সাজতে পারে, কিন্তু যে লাজুক সে নির্লজ্জ সাজতে পারে না। বলছে আমাকে গলায় দড়ি দিয়ে দেবে, আই উইল বি হ্যাংড। লাইনটা দেখো, বলছে আমার গলায় দড়ি দিয়ে দেবে, আমাকে ফাঁসি দিয়ে দেবে। আমি আমার জীবনের নামে দিব্যি করে বলছি, আজ অব্দি পৃথিবীর কোন সৎ লোক অসৎ সাজতে পারে না, কিন্তু অসৎ লোক সৎ সাজতে পারে। বুঝতে পারছি? এই কথাটার মানে হচ্ছে মার্লো বলছে আমি বেসিক্যালি তো লাজুক ছেলে, আমি মডেস্ট ওমেনদের সামনে নির্লজ্জ সাজতে পারি না। পাচ্ছ বুঝতে? নির্লজ্জরা যে কোনো সময় লাজুক সাজতে পারে, কিন্তু আমাকে গলায় দড়ি দিয়ে দেবে, আমাকে ফাঁসি দিয়ে দিও, আমার মৃত্যু হোক, যদি আজ অব্দি কোনোদিন কোন লাজুক লোক নির্লজ্জ সাজতে পেরেছে তো। ব্যাপারটা বুঝতে পারছো? মানে আই উইল বি হ্যাংড টু ডেথ, I will be hanged to death if ever any modest man pretends to be modest, but an immodest man can pretend to be modest. লাইনটা আরেকবার বলছি, মন দিয়ে শোনো। An immodest man can pretend to be modest. আরেকবার, an immodest man can pretend to be modest, but a modest man can never pretend to be modest. পাচ্ছ বুঝতে? That's a very important line. ঠিক আছে, লাইনটাকে আন্ডারলাইন করলে জাস্ট লাইনের পাশে ওই কথাটা লিখে রাখো। ঠিক আছে, আমি কোশ্চেনের মতো করে করাচ্ছি না। লেখো মার্লো হিয়ার মিনস টু সে, মার্লো হিয়ার মিনস টু সে দ্যাট অ্যান ইমোডেস্ট ম্যান, আবার বলছি, মার্লো হিয়ার মিনস টু সে দ্যাট অ্যান ইমোডেস্ট ম্যান ক্যান প্রিটেন্ড, PRETEND, ক্যান প্রিটেন্ড টু বি মোডেস্ট। আবার বলছি, মার্লো হিয়ার মিনস টু সে that an immodest man, immodest, IMMODEST, কথাটা শুনে লেখ বাবা, IMMODEST, Marlowe here means to say that an immodest man can pretend to be modest, but a modest man, modest মানে ভদ্র, নম্র, বিনয়ী, জেন্টল, তাই তো? But a modest man can never pretend to be modest, can never pretend to be modest. পাচ্ছ বুঝতে? এটা বোঝার জন্য এর থেকে সহজ এবং অ্যাট্রাকটিভ লাইন হবে না। ঠিক আছে, কি বললাম? মার্লো হিয়ার মিনস টু সে দ্যাট অ্যান ইমোডেস্ট ম্যান ক্যান প্রিটেন্ড টু বি মোডেস্ট, বাট আ মোডেস্ট ম্যান ক্যান নেভার প্রিটেন্ড টু বি মোডেস্ট। ওই হ্যাংড ওয়ার্ডটা উত্তরে লিখতে লাগবে না। পাচ্ছ বুঝতে? ওটা একটা প্রতিজ্ঞার মতো করে বললো, বললো যে আমাকে দড়ি দিয়ে ঝুলিয়ে দিও, আমার মৃত্যু হোক, আজ অব্দি যদি কোনো সৎ লোক অসৎ সাজতে পারে তো। কিন্তু অসৎ লোক মাঝে মধ্যেই সৎ সেজে থাকবে। মানে শয়তান ভগবান সাজতে পারে, কিন্তু ভগবান কোনোদিন শয়তান সাজতে পারেন না। পাচ্ছ বুঝতে? নির্লজ্জ লাজুকের অভিনয় করতে পারে,
কিন্তু লাজুক কোনোদিন নির্লজ্জের অভিনয় করতে পারবে না। বাংলা বোঝাতে পারলাম? নির্লজ্জ লাজুকের অভিনয় করতে পারে, বাট লাজুক কোনোদিন নির্লজ্জের অভিনয় করতে পারে না। মার্লো বেসিক্যালি লাজুক, তাই তার পক্ষে নির্লজ্জের অভিনয় করা সম্ভব নয়। আচ্ছা, বুঝতে? এর দ্বারা আমরা আরেকটা বুঝলাম যে ইনে কিন্তু খুব স্মার্ট, ইনে ও খুব স্মার্ট, ইনে ও খুব কনফিডেন্ট, ইনে ও খুব বোল্ড অ্যান্ড ফরওয়ার্ড। ঠিক আছে, তার মানে আজকে মিস্টার হার্ডকেসেলের বাড়িটাকে ও ইন বলে মনে করেই প্রবেশ করেছে, তাই ওখানে যে ও হবে বোল্ড, ফরওয়ার্ড, স্মার্ট, এ নিয়ে কোথাও কোনো ডাউট থাকা উচিত নয়, রাইট? হেস্টিংস বলছে ভাই, ব্রাদার, মাই ফ্রেন্ড, ইফ ইউ কুড বাট মানে অনলি, if you could only say half the fine things to them that I have heard you levies upon the barmaid of an inn or even a college bed maker. আমি দুটো টার্ম আগেই বলে দিয়েছি, কলেজ বেড মেকার আর বারমেড অফ এন ইন। তার মানে কলেজে কারা থাকে বলো? কলেজের হোস্টেলে থাকে বেড মেকাররা, যারা ওই বেড ডেড রেডি করে দেয়, টু ক্লিয়ার আই মিন টু ক্লিন দ্য ফ্লোর, টু ওয়াশ দ্য ফ্লোর, ইয়েস অর নো? এই কাজগুলো যারা করেন, মানে দোজ হু টেক কেয়ার অফ দ্য বোর্ডারার্স অফ দ্য হোস্টেল, ঠিক আছে, দে আর কল্ড টু বি দ্য কলেজ বেড মেকার। পাচ্ছ বুঝতে? বলছে আমি তো শুনেছি যে কলেজের বেড মেকার বা ইনের বারমেড, পাচ্ছ বুঝতে, কলেজের বেড মেকার বা ইনের বারমেড, বলছে এদের সাথে তুমি যে কথাগুলোকে বলো, এদের সাথে তুমি যে কথাগুলোকে বলো, সেই কথাগুলোর যদি অর্ধেকটাও তুমি বলতে পারতে। এখানে লেভিস আপন মানে টক, আবার বলছি লেভিস আপন মানে কথা বলা, টু টক, ঠিক আছে? বলছে যেরকম গর্জাস সমস্ত বাক্য, যে সমস্ত মারাত্মক কিছু বাক্য তুমি বলতে পারো ইনের কোনো বারমেডকে, বা তুমি বলতে পারো কলেজের কোনো বেড মেকারকে, বলছে তার অর্ধেকটাও যদি তুমি বলতে পারতে, আই রিপিট, তার অর্ধেকটাও যদি তুমি বলতে পারতে টু দেম, এখানে দেম বলতে উইমেন অফ হাই ক্লাস, আবার বলছি উইমেন অফ, তার মানে এক কথায় আমরা ডিসেন্ট লেডিজ বলতে পারবো। কি বলতে পারবো? ডিসেন্ট লেডিজ, ইয়েস অর নো? বারমেড, ইফ আই আস্ক ইউ স্যার বারমেড মানে কি, আমি বলবো ফিমেল অ্যাটেন্ডেন্ট ইন অ্যান ইন। আরেকবার কি বললাম? ফিমেল অ্যাটেন্ডেন্ট ইন অ্যান ইন, ইন অ্যান ইন নয় ভর্তি, ইন অ্যান ইন। পাচ্ছ বুঝতে? একটা ইনের যে ফিমেল অ্যাটেন্ডেন্ট তাকে বারমেড বলে। তুমি যদি বলো স্যার কলেজ বেড মেকারকে, she makes the bed, she sweeps the room, she do the manual works for the students who live there, ঠিক আছে, তাদেরকে বলে কলেজ বেড মেকার। তার মানে এ ওমেন who acts as a servant in the residential colleges, a woman who acts as a servant in the residential colleges, তাদেরকে কলেজ বেড মেকার বলে। অর্থাৎ সে কলেজে ছিল, তাই কলেজ বেড মেকারদের সাথে তার খুব পরিচিত, এবং সে ওয়াইডলি অ্যান্ড এক্সটেন্সিভলি ট্রাভেল করে অল অ্যাক্রস দ্য গ্লোব, এবং সেই কারণের জন্য সে ইনে থাকে এবং বারমেডদের সাথে তার পরিচয় আছে, এবং তাই সে বারমেডদের সাথে স্মার্টলি কথা বলতে পারে, সে বেডমেকারদের সাথে, কলেজ বেডমেকারদের সাথে স্মার্টলি কথা বলতে পারে। এবং বলা হচ্ছে, বলছে এর যদি অর্ধেকটাও, হাফ দ্য ফাইন থিংস মানে যতটা বলো এতটা পুরো বলতে লাগবে না, এর যদি অর্ধেকটাও তুমি বলতে পারো না, বলছে তাহলে কাজ হয়ে যাবে। মানে you are a smart speaker, you are a very talkative personality, you are a smart speaker, you are a very talkative personality, ঠিক আছে? whenever you go to talk to either a bed maker of a college or a barmaid of an inn, whenever you go to talk to them, I experienced or I already know that you are literally a talkative person, মানে you become literally a talkative person, and I request you যে সুন্দর সুন্দর কথাগুলো এই মেয়েদেরকে বলো, তার যদি অর্ধেকটা কথাও বলতে পারতে ওই সমস্ত রেসপেক্টেবল লেডিজদেরকে, তাহলে ওই রেসপেক্টেবল লেডিজরা কি হয়ে যেত? তোমার ফ্যান হয়ে যেত, তোমার ইনফ্যাচুয়েটেড অ্যাডমায়ারার হয়ে যেতে পারতো, ঠিক আছে? এবং ওই আইস কবে মেল্টেড হয়ে যেত। পাচ্ছে বুঝতে? অর্থাৎ যে সেলফ কনফিডেন্সকে তুমি ল্যাক করো, ওই সেলফ কনফিডেন্সকে তুমি অনেকদিন আগে গেইন করতে পারতে। বোঝাতে পারছি? তখন মার্লো বলছে, জর্জ, I can't say fine things to them, মানে I can say fine things, I can say ornamented words, I can say decorated language, obviously to the women of the low class, but I can't say, পাচ্ছ বুঝতে, fine thing to them। এখানে them বলতে the decent ladies, আরেকবার them বলতে decent স্পেলিং হচ্ছে DECENT, decent ladies। বলছে এই ডিসেন্ট লেডিসদেরকে আমি সুন্দর কথা বলতে পারি না। আই রিপিট, আমি এই ডিসেন্ট লেডিসদেরকে আমি সুন্দর কথা বলতে পারি না। বলছে দে ফ্রিজ মি, বলছে জানো না ভাই, ওরা, ওদেরকে দেখলেই না
আমি কিরকম যেন ফ্রিজ হয়ে যাই। ফ্রিজ হয়ে যায় মানে আমি বরফ হয়ে যাই, মানে আই বিকাম আনএবল টু সে। ঠিক আছে, বলছে ওরা কি করে, ওরা আমাকে পার্টিফাই করে দেয়। পার্টিফাই করে দেওয়া মানে, সরি মাফ করবে, প্যাট্রিফাই করে দেয়। প্যাট্রিফাই মানে টু টার্ন ইনটু এ স্টোন, টু টার্ন ইনটু এ স্টোন। ওরা যেন আমাকে পাথর করে দেয়। পারছো বুঝতে? ওরা আমাকে কি করে দেয়, মানে আমি যখনই whenever I go to talk to the decent ladies, ঠিক আছে, ওরা আমাকে ফ্রিজ করে দেয়, ওরা আমাকে প্যাট্রিফাই করে দেয়। পারছো বুঝতে? এরপরে লক্ষ্য করো দে, এখানে দে বলতে পিপল। আবার বলছি ভুল বোঝো না, এখানে দে বলতে পিপল, লোকেরা। বলছে দে মে টক অফ এ কমেট। কমেট মানে ধূমকেতু। কমেট মানে ধূমকেতু, বাংলাতে কি বলে ধূমকেতু। এরকম একটা প্রচন্ড ব্রাইট ধূমকেতুকে দেখা গেছিল 1769 সালে। Such a bright comet was seen in the year or appeared in the year 1769. পাচ্ছ বুঝতে? আর ঠিক ওই টাইমে সিস্টুপস্টুকঙ্কা নাটকটা এসেছিল। পাচ্ছ বুঝতে? এবং সেই কারণের জন্য প্রবেবলি অলিভার গোল্ডস্মিথ এই কমেটের রেফারেন্স দিয়েছেন। কমেট মানে বাংলাতে কি বলে ধূমকেতু। ক্লিয়ার? কমেট মানে ধূমকেতু। কি বলছি বোঝা যাচ্ছে? এরপরে শুনবে, বলছে লোকে ধূমকেতুকে নিয়ে কথা বলে বা কথা বলে বার্নিং মাউন্টেনকে নিয়ে। এখানে বার্নিং মাউন্টেন মানে ভলকেনো, ঠিক আছে, যেখান থেকে অগ্নুৎপাত হয়। পাহাড় পুড়ছে এমনটা নয়, পাহাড়ের মাথাটা ব্লাস্ট করে এবং সেখান থেকে লাভা ইরাপশন হয়। পাহাড়ের মাথাটা ব্লাস্ট করে এবং সেখান থেকে লাভা ইরাপশন হয়, এটাকে বলা হয় বার্নিং মাউন্টেন। 1767 সালে মাউন্ট ভেসুভিয়াস থেকে, শুনবে মন দিয়ে, 1767 সালে, কত সালে? 1767 সালে। আমি ওই কমেটটাকে বললাম 1769, ঠিক আছে। এরকম একটা বিরাট উজ্জ্বল কমেটকে দেখা গেছিল ইংল্যান্ডের আকাশে 1767 সালে। মাউন্ট ভিসুভিয়াস, এমটি ডট ভেসুভিয়াস, VESUVIUS, VESUVIUS, মাউন্ট ভেসুভিয়াস থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল। অগ্নুৎপাতকে বলা হয় ইরাপশন অফ লাভা। কি বলা হয়? ERUPTION, ইরাপশন অফ লাভা। ইরাপশন অফ লাভা মানে এটাকে বলে অগ্নুৎপাত, আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসা। বলছে লোকে কথা বলতে পারে অনেক সিরিয়াস টপিককে নিয়ে, যেমন আকাশের ধূমকেতু, যেমন মাউন্ট ভিসুভিয়াস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বা কথা বলতে পারে কিছু ব্যাগাটেলকে নিয়ে। এই ব্যাগাটেলি, এই কথাটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা ইংলিশ ওয়ার্ড নয়, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। এবং এই ফ্রেঞ্চ ওয়ার্ডটা প্রমাণ করে দেয় যে মার্লো বিভিন্ন দেশ ঘুরে সে মানে ফ্রান্সও গেছিল, ঠিক আছে। এই ব্যাগাটেল ওয়ার্ডটা সেটা প্রমাণ করে। এই ব্যাগাটেল কথাটা মানে ট্রিফেল, ট্রিফেল, TRIFLE, it is a French word which in English means trifle, TRIFLE, ট্রিফেল মানে ব্যাগাটেল। বলছে লোকে কি নিয়ে কথা বলতে পারে, মানে people may talk of a comet, people may talk of a burning mountain, a reference made to Mount Vesuvius. লোকে এগুলোকে নিয়ে কথা বলতে পারে। লোকে আবার অন্যান্য ট্রিভিয়াল জিনিসকে নিয়ে কথা বলতে পারে। পাচ্ছ বুঝতে? কিন্তু আমার কাছে a modest woman dressed, DRESSED, dressed out in all her finery is the most tremendous object of the whole creation. Tremendous object মানে wonderful object, tremendous object মানে wonderful object of the whole creation। লাইনটার মানে বোঝার চেষ্টা কর। মানে পৃথিবীর লোকের কাছে ধূমকেতু হলো সবচেয়ে আশ্চর্য। পৃথিবীর লোকের কাছে, বুঝছো, পৃথিবীর লোকের কাছে ধূমকেতু হলো সবচেয়ে আশ্চর্য। পৃথিবীর লোকের কাছে মাউন্ট ভিসুভিয়াস পাহাড় থেকে আগ্নেয়গিরির উৎকলন, মানে আগ্নেয়গিরির বেরিয়ে আসা, এটা হচ্ছে পৃথিবীর লোকের কাছে সবচেয়ে বড় আশ্চর্য। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্যের কি জানো তো? একটি ভদ্র মেয়ে যে সুন্দর পোশাক পরে, একটি ভদ্র মেয়ে যে সুন্দর পোশাক পরে, এই যে ওয়ার্ডটা রয়েছে ফাইনারি বা ফিনারি, এর মানে সই ড্রেস। ফিনারি কথাটা মানে সই ড্রেস, এমন একটা পোশাক যে পোশাকটা মানে একটু বেশি সই আর কি। বলছে আমার কাছে ট্রিমেন্ডাস বা ওয়ান্ডারফুল অবজেক্ট কি, সেটা হচ্ছে একটি ভদ্র মেয়ে। মানে একটা লোক ধূমকেতু দেখলে যেমন চমকায়, একটা লোক মাউন্ট ভিসুভিয়াস থেকে আগ্নেয়গিরির মানে বেরিয়ে আসা দেখলে যেমন ভাবে চমকায়, বলছে আমি ঠিক চমকাই এগুলো দেখে না। এগুলো আমার কাছে ব্যাগাটেল, এগুলো আমার কাছে ট্রিফেল, এগুলো আমার কাছে ট্রিভিয়াল অবজেক্ট। আমার কাছে সিরিয়াস অবজেক্ট কোনটা? এ modest woman with her modesty, a modest woman who came with showy dress. Am I clear to everybody? তার মানে মার্লো হিয়ার says that
A modest woman is as wonderful object, but is the most wonderful object. ঠিক আছে, in front of a modest woman, the significance of a comet reduces into nothingness. So for the case of the opinion of Marlowe is concerned, মানে মার্লোর ওপিনিয়নকে যদি আমরা দেখি, মার্লোর কাছে কমেটের কোনো দাম নেই, মার্লোর কাছে তোমার কি বলবো বার্নিং মাউন্টেনের কোনো দাম নেই। লোকে এগুলোকে নিয়ে কথা বলে, লোকে বলে এর মতো দারুণ কিছু নেই, এর মতো অবাক করা কিছু নেই, কিন্তু আমার কাছে এগুলো কোনোটাই অবাক করা নয়। আমার কাছে কোনটা অবাক করা, একটি মেয়ে যে ভদ্র বাড়ির এবং সে সুন্দর পোশাক পরে যদি আসে, ঠিক আছে, সেইটাই হলো একমাত্র ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ দ্য হোল ওয়ার্ল্ড। তার মানে লোকের কাছে ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ দ্য হোল ওয়ার্ল্ড কি? The presence of a comet in the sky or the eruption of the lava from Mount Vesuvius? আরেকবার, লোকের কাছে ওয়ান্ডারফুল অবজেক্ট কি? The presence of a comet in the sky or the eruption of lava from Mount Vesuvius. কিন্তু মার্লোর কাছে ওয়ান্ডারফুল অবজেক্ট কি? Neither the comet nor the burning mountain, but the modest woman who came with her finery. Here finery মানে soy dress, মানে who came after wearing soy dress. Am I clear to everybody? কি বলছি বোঝা যাচ্ছে তো? অ্যাটেন্টিভলি শুনতে হবে। তার মানে মার্লোর কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা? সেইগুলো, পাচ্ছ বুঝতে, যেগুলো ঠিক আছে মানে অন্যান্য লোকের কাছে নয়। এরপরে হেস্টিংস এটা শুনে হেসে পড়ে যাচ্ছে, বলছে ভাই সত্যি কথা, বলছে এরকম অবস্থায় বিয়ে করবি কি করে? মানে তোর কাছে একজন ভদ্র মেয়ে ততটাই সারপ্রাইজিং, ওভারওয়েলমিং, পারপ্লেক্সিং, কনফিউজিং, ঠিক আছে, যেরকম ভাবে আমাদের কাছে পারপ্লেক্সিং এন্ড কনফিউজিং জিনিস হচ্ছে আকাশের উপর ধূমকেতু, বা হঠাৎ করে যদি আজকে সামনের কোনো পাহাড়ের মাথাটা ফেটে সেখান থেকে, ঠিক আছে, অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাত, ঠিক আছে, আগুন বেরিয়ে আসে, সেটা দেখে আমরা ততটা চমকাবো, ঠিক আছে, যতটা মার্লো চমকায় ওর সামনে যদি কোন একজন ডিসেন্ট লেডি এসে দাঁড়িয়ে থাকে। তখন হেস্টিংস বলছে ভাই তাহলে এরকম অবস্থায় তো বিয়ে করতে পারবি না। তখন মার্লো বলছে কোনোদিন পারবো না রে ভাই, কোনোদিন পারবো না, জানিস আমি বিয়ে করতে চাই ওই রাজা রাজপুত্রদের মতো। অ্যাকচুয়ালি পুরোনো দিনের রাজা বা রাজপুত্ররা তারা বিয়ে করার সময় টাইম পেতেন না, লোক পাঠিয়ে দিতেন। পাচ্ছ বুঝতে? তোমার বিশ্বাস হচ্ছে না তো লাইনটা পড়ে দেখো, লোক পাঠিয়ে দিতেন। তোমার মনে হয় যে স্যার তো এমনিতে একটু বাড়তি কথা বলে, এটাও ক্ষেত্র বলছে, লোক পাঠিয়ে দিতেন। দেখো বলছে মাই ব্রাইড ওয়ার কোটেড, সরি, মাই ব্রাইড ওয়ার টু বি কোটেড বাই প্রক্সি, প্রক্সি মানে ডেপুটি। পাচ্ছ বুঝতে? দেখবে ক্রিকেট টিমে ভাইস ক্যাপ্টেন থাকে আর দেশে ডেপুটি চিফ মিনিস্টার থাকে। পাচ্ছ বুঝতে? একটা জিনিসকে বোঝার চেষ্টা করে, ডেপুটি মানে, ঠিক আছে, তোমার অ্যাপয়েন্ট করা কোন একজন ব্যক্তি তোমার অনুপস্থিতিতে যে টিমটা চালাবে। ভাইস ক্যাপ্টেন কি করে? ক্যাপ্টেন যখন বাইরে যায়, ঠিক আছে, আউট অফ ইনজুরি, আউট অফ সামথিং, তখন ভাইস ক্যাপ্টেন হয়ে যায় ক্যাপ্টেন। ব্যাপারটা বুঝতে পারছ? সে পুরো টিমটাকে লিড করে, তো তাকে আমরা বলতে পারি ক্যাপ্টেনের ডেপুটি। ব্যাপারটা বুঝতে পারছ? তার মানে তখনকার দিনে, পুরোনো দিনে তুমি লক্ষ্য করো, মার্লো একটা মডার্ন ছেলে, মার্লো একটা মডার্ন ছেলে, পাচ্ছ বুঝতে, কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছেলে, পাচ্ছ বুঝতে, দেশে বিদেশে ঘোরা ছেলে। সেই ছেলেটা বললো আমি না বিয়ে করতে চাই পুরোনো দিনের মতো, আমার ওই হিস্টোরিক্যাল ম্যারেজ গুলো আমার খুব পছন্দ। পাচ্ছ বুঝতে? এরপরে লক্ষ্য করো, অ্যাকচুয়ালি চার্লস ওয়ান অফ ইংল্যান্ড, তিনি 1625 সালের মার্চ মাসের 27 তারিখ, আবার বলছি চার্লস ওয়ান অফ ইংল্যান্ড, তিনি 1625 সালের মার্চ মাসের 27 তারিখ হেনরিয়েটা মেরিয়াকে বিয়ে করেছিলেন, নিজে না যেয়ে নয়, লোক পাঠিয়ে। হেনরিয়েটাকে বিয়ে করেছিলেন, এটা একটা হিস্ট্রিক্যাল ফ্যাক্টর। ওখান থেকে অলিভার গোল্ডস্মিথ এই লাইনটা টুকছেন, তোমরা মনে রাখতে পারছো না, পারবে না বলে আমি বললাম না। পাচ্ছ বুঝতে? ইট ওয়াজ চার্লস ওয়ান, ঠিক আছে, বিয়ের ডেটটা অব্দি বলছি, মার্চ মাসের 27 তারিখ। পাচ্ছ বুঝতে? এই বিয়েটা হয়েছিল 1625 সালে, এবং সেই চার্লস ওয়ান বিয়ে করেছিলেন হেনরিয়েটাকে, এবং সেই বিয়েটা করার সময়, পাচ্ছ বুঝতে, মাইকেল মধুসূদনেরও একজন স্ত্রীর নাম ছিল হেনরিয়েটা। পাচ্ছ বুঝতে? তো যাই হোক, আমি যে কথাটাকে বলছি, তিনি হেনরিয়েটাকে বিয়ে করেছিলেন নিজে না যে, লোক পাঠিয়ে। ওই লোক পাঠিয়ে বিয়েটা হচ্ছে বাই প্রক্সি। পাচ্ছ বুঝতে? এখানে দেখবে আমার মনে পড়ে যাচ্ছে স্কুল লাইফে যখন আমি আমার কথা বলছি, যে টিফিনের পরে অ্যাবসেন্ট, পাচ্ছ বুঝতে, তো সেই ক্যাটাগরির মধ্যে আমি ছিলাম। তো মাঝে মধ্যে দুপুরের পরে অ্যাটেন্ডেন্স নিয়ে নিতেন স্যার, কারণ দুপুর অব্দি 100 জন, দুপুরের পরে 15 জন। ব্যাপারটা বুঝতে পারছি? এরপরে লক্ষ্য করো, তখন মাঝে মধ্যে ইয়েস স্যার বলার জন্য আমরা বন্ধুকে বলতাম যে যদি ডাকে ইয়েস স্যার বলে দেবে পিছন দিকে। ব্যাপারটা বুঝতে পারছি? কারণ আমাদের রোল নাম্বার 50-এর ওই দিকে। ব্যাপারটা বুঝতে? এমনিতে কেউ চিনে না, তাহলে ইয়েস স্যার বলে দেবে। এইটা হচ্ছে, যদি কেউ বলে দিয়ে ইয়েস স্যার করে অ্যাটেন্ডেন্সটা করে দিতে পারতো,
সে ছিল আমার প্রক্সি বা ডেপুটি। কেসটা বোঝা যাচ্ছে? তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্রক্সি বা ডেপুটি মানে বুঝতে পারছো যে তোমার কাজটা করে দেবে। তুমিও চাও পরীক্ষাটা কেউ দিয়ে দেয়, তুমিও চাও তোমার ক্লাসটা অন্য কেউ করে দেয়, তুমিও চাও তোমার এই কাজগুলো অন্য কেউ করে দেয়, রাইট? তো এই যে যে তোমার কাজগুলো করে দেয় তাকে প্রক্সি বলে, তাকে ডেপুটি বলে, আর সিম্পল আস দ্যাট। তাহলে লাইনটা বোঝার চেষ্টা করবে। বলছে অ্যাজ এমাং কিংস এন্ড প্রিন্সেস মাই ব্রাইড ওয়েড টু বি কোটেড বাই। ঠিক আছে, কোটেড বাই, এই যে কোটেড বলে যে শব্দটা আছে, কোটেড মানে এখানে ম্যারিড। এখানে কোটেড বলে যে শব্দটা আছে, এই কোটেড ওয়ার্ডটা মানে ম্যারিড। পাচ্ছ বুঝতে? মনে হয় ম্যারেজেস বাই প্রক্সি, ইট ওয়াজ নট আনকমন, আই মিন ইট ওয়াজ ভেরি কমন ইন দ্য রয়্যাল ফ্যামিলিজ ইন দ্য 17th and 18th century. In the 17th and the 18th century, marriages by proxy, it were very common in the royal family. পাচ্ছ বুঝতে? এই ধরনের আমাদের সকল বিয়ে বাড়িতে এগুলো হবে না। প্রক্সি যদি আসে হঠাৎ করে দেখবে ছামলায় বেঁধে দিয়েছে তাকে। ঠিক আছে, কি বিয়ে করতে এসেছিস, বর কোথায়? বলছে আমি এইভাবে বিয়ে করতে চাই। এবং এখানে আমি কিসের রেফারেন্স বললাম? হিয়ার ইজ এ রেফারেন্স অফ দ্য ম্যারেজ অফ চার্লস ওয়ান। আরেকবার, হিয়ার ইজ এ ম্যারেজ রেফারেন্স অফ দ্য ম্যারেজ অফ চার্লস ওয়ান। ঠিক আছে, যাকে 1649 সালে অলিভার ক্রমওয়েল ইংল্যান্ডের গৃহযুদ্ধের পরে, ঠিক আছে, সেই চার্লস ওয়ানকে হত্যা করেছিলেন। পাচ্ছ বুঝতে? অলিভার ক্রমওয়েল, দ্য মেম্বার অফ পার্লামেন্ট, who beheaded Charles I in the year 1649. He married in the year 1625 and he got married to Henrietta. ঠিক আছে, in 1625 on March 27, on March 27, মার্চের 27 তারিখ। ঠিক আছে, কত সাল? 1625। কে বিয়ে করেছিলেন? চার্লস ওয়ান। কাকে বিয়ে করেছিলেন? হেনরিয়েটা মেরিয়া, HENRIETTA, হেনরিয়েটা মেরিয়া, MARIA. It was Charles I who married, Henrietta Maria on March 27 in 1625. এখানে মার্লো এই কথাটা বললো, আমি না ওরকম করে বিয়ে করতে চাই। আমি কিরকম করে বিয়ে করতে চাই? আমি লোক পাঠিয়ে বিয়ে করতে চাই। কেন? কেন ওই যাবো, সবাই ছবি তুলবে, হ্যাঁ কিনা, সবাই এসে হি হি হো হো করবে। ব্যাপারটা বুঝতে পারছো? এই জিনিসগুলো মার্লোর মতো লাজুক ছেলের ভাল লাগে না। কি বলছি বোঝা যাচ্ছে? সবাই এসে দেখবে কে পাত্র, দেখি কেমন দেখতে হয়েছে, হ্যান্ডসাম নাকি। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে সবাই এসে ওইরকম করে ভিড় করে দেখবে, বলছে এইগুলা মানে মাগো মা, এগুলো প্রচন্ড লজ্জা লাগছে। বলছে আমি পারবো না, লোক পাঠিয়ে দেবো, বিয়ে করে আনবে, ব্যাস। ঠিক আছে, অথবা অথবা বলছে আরেকটা জিনিস করা যেতে পারে, যেমন ভারতবর্ষে বিয়ে হয় ইস্টার্ন ব্রাইড গ্রুম। ইস্টার্ন ব্রাইড গ্রুম বলতে ম্যারেজেস ইন দ্য ইস্টার্ন কান্ট্রিজ। আবার বলছি, ম্যারেজেস ইন দ্য ইস্টার্ন কান্ট্রি। ঠিক আছে, আমি আমার ঠাকুমার বিয়ের কথা বলি। আমার ঠাকুমা বিয়ের দিন খালি দাদুকে দেখেছিলেন, তার আগে নয়। ব্যাপারটা বুঝতে পারছো? আমার ঠাকুমার বিয়েটা কে সেট করে দিয়েছিল? ঠাকুমার বাবা আর দাদুর বাবা, এনারা সেট করে দিলেন বিয়েটা। পাচ্ছ বুঝতে? এই তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে, চলো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে মেয়ের মতামতের কোনো দাম নেই, ছেলের মতামতের কোনো দাম নেই। এরপরে বিয়ের দিন পাত্রী পাত্রকে দেখবে, তার আগে নয়। পাচ্ছ বুঝতে? হ্যাঁ কিনা? মানে দেখাশোনা আগে বাড়ির লোক করবে, এবং তারপরে ফাইনাল মোমেন্টে এসে পরে এই ধরনের বিয়ে হবে, রাইট? তাহলে একটা জিনিসকে বোঝার চেষ্টা করবে, তার মানে মার্লোও চায় যে ইংল্যান্ডে বিয়েটা আবার অন্যরকম। ওখানে পাত্র যাবে, এক ঘর লোকের সামনে হাঁটু গেড়ে পাত্রীর সামনে বলবে উইল ইউ ম্যারি মি। পাচ্ছ বুঝতে? মার্লোর এটা ভেবে বমি লাগছে। ব্যাপারটা বুঝতে পারছি? মার্লোর এটা ভেবে শরীর খারাপ লাগছে যে আমার বাবা দাঁড়িয়ে থাকবে, আমার মা দাঁড়িয়ে থাকবে, আমার কাকু কাকিমা জেঠু জেঠিমা যাদের কোলে আমি খেলেছি, ব্যাপারটা বুঝতে পারছো? আমার বাবা যে কথায় দু চড় বসায় গালে, বুঝতে পারছো? সে দেখবে আমার বেটা এই মুহূর্তে অন্য একজন মেয়ের সামনে হাঁটু গেড়ে নীল ডাউন করে তাকে আংটি দিয়ে বলছে উইল ইউ ম্যারি মি। পাচ্ছ বুঝতে? এবং তারপর আমি তার হাতটা ধরবো আমার বাবার সামনে। না না না, এটা সম্ভব নয়, আমি পারবো না। আমি বিয়ে করব কাদের মতো করে? ওই পূবের দেশে যেরকম করে বিয়ে হয়, ওই বিয়ের দিন যাব, ঠিক আছে, 1-2 ঘন্টা কষ্ট করে বিয়ে করে চলে আসবো, এত আমি পারবো না। ব্যাপারটা বুঝতে পারছো? বলছে আমি, হেস্টিংস ধরেছে কেসটা, যে ভাই এত যদি লাজুক হোস, হ্যাঁ কিনা, তোর কাছে যদি পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জিনিস ধূমকেতু নয়, তোর কাছে আশ্চর্য জিনিস, ঠিক আছে, মাউন্ট ভিসুভিয়াস থেকে অগ্নুৎপাত নয়, তোর কাছে আশ্চর্য জিনিস, ঠিক আছে, সেটা হলো একটি মেয়ে সুন্দর পোশাক পরে এসে যদি দাঁড়ায়, তোর কাছে এটাই হলো আশ্চর্য জিনিস। তাহলে এটা যদি আশ্চর্য জিনিস হয়, এটা যদি তোর কাছে হয় 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে আমি তোকে বলি, তাহলে তুই বিয়ে করবি কি করে? বলছি ভাই বিয়ে করবো না তো। ঠিক আছে, আমি বিয়ে করতে চাই যেভাবে মহারাজ চার্লস ওয়ান বিয়ে করেছেন ডেপুটি পাঠিয়ে। পাচ্ছ বুঝতে?
যেভাবে মহারাজ চার্লস ওয়ান বিয়ে করেছেন প্রক্সি পাঠিয়ে ডেপুটি পাঠিয়ে, আমি ওইভাবে বিয়ে করতে চাই। অথবা অথবা আমি কিভাবে বিয়ে করতে চাই, পূবের দেশে মানে অ্যাকচুয়ালি বলে রাখি, আমাদের কান্ট্রি গুলোকে বলে ওরিয়েন্টাল কান্ট্রি, আর ওদের কান্ট্রি গুলোকে বলে অক্সিডেন্টাল কান্ট্রি। এটা দুটো আলাদা আলাদা টার্ম আছে, খুব জটিল। এক কথায় বুঝো, একটা প্রাচ্য একটা পাশ্চাত্য। প্রাচ্য বুঝতে একটা ইস্টার্ন একটা ওয়েস্টার্ন। ওদের দেশগুলো হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি, আমাদের দেশগুলো হচ্ছে ইস্টার্ন কান্ট্রি। ইস্টার্ন কান্ট্রিকে বলা হয় ওরিয়েন্টাল কান্ট্রি, আর ওয়েস্টার্ন কান্ট্রি গুলোকে বলা হয় অক্সিডেন্টাল কান্ট্রি। পাচ্ছ বুঝতে? ওরিয়েন্টাল কান্ট্রির বিয়েটা কেমন হয়, চলো লাইনটাকে পড়ো, বুঝতে পারবে। বলছে আমাদের দেশে কি হয়, সরি পূর্বের দেশে কি হয়, এখানে ইস্টার্ন ব্রাইড গ্রুমের কথা বলছে, ব্যাপারটা বুঝতে পারছো? ইস্টার্ন ব্রাইড গ্রুমের কথা বলছে, হ্যাঁ কি না? এখানে ব্রাইড গ্রুম মানে জামাই, আর ব্রাইড মানে কোনে। আবার বলছি, ব্রাইড মানে কোনে, ব্রাইড গ্রুম মানে জামাই। আমরা শুধু গ্রুম ওয়ার্ডটা বলি, পাচ্ছে বুঝতে? ব্রাইড মানে কোনে, আর গ্রুম মানে আমরা বলি জামাই, ঠিক আছে, মানে বর আর কি। তো অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে ব্রাইড গ্রুম। ব্রাইড গ্রুম মানে জামাই, ঠিক আছে। জামাই মানে বর, বর মানে পাত্র, ঠিক আছে। হয়তো জামাই নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, I must not use, but to make it understandable and comprehensible, I have told কি bridegroom মানে জামাই, ঠিক আছে। ম্যাকবেথ কে বলা হয়েছিল বেলোনার ব্রাইডগ্রুম, ঠিক আছে। এর মানে উনি ছিলেন বেলোনার জামাই, মানে বেলোনার বর, বেলোনার হাজব্যান্ড, রাইট। বলছে if indeed like an eastern bridegroom one were to be introduced to a wife he never saw before, it might be endured। বলছে পূর্বের দেশগুলোর মতো করে বিয়ে হোক না ভাই, ঠিক আছে। পাত্র পাত্রীকে বিয়ের দিন খালি দেখবে, আগে কোনো ইন্ট্রোডাকশন নাই, অত পরিচয়ের কি আছে, কথাবার্তার কি আছে, ওসব কথাবার্তা বলা যাবে না। পরিচয় কেমন আছো না আছো, ঠিক আছে, তার প্রি ওয়েডিং, ব্যাপারটা বুঝতে পারছো? এইসব কোনো গল্প নাই, এসব বাদ, এইসব এইগুলো পুরো বাদ, পাচ্ছে বুঝতে? সব লং কোয়েশ্চেন বাদ, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলছে আমি চাই পূর্বের দেশে যেমন করে বিয়ে হয় সেরকম করে বিয়ে হোক, একজন ওয়াইফের সাথে আমার ইন্ট্রোডাকশন হোক, ঠিক আছে, যাকে আমি কোনোদিন দেখবো না, সেরকম স্ত্রীকে বিয়ে করতে চাই। দেখা কাউকে আমি বিয়ে করবো, নো নো নেভার। আচ্ছা বুঝতে? আমি চাই বিয়ের দিন আমি তাকে দেখবো, হচ্ছে কষ্ট করে সহ্য করে নেবো। এন্ডিওর্ড মানে সহ্য করা, টোলারেটেড। এন্ডিওর্ড মানে টোলারেট করে দেওয়া। কিন্তু ও মাই গড, ফর্মাল কোর্টশিপের টেরর। ফর্মাল কোর্টশিপ মানে ফর্মাল ম্যারেজ ইন ওয়েস্টার্ন কান্ট্রি। ফর্মাল কোর্টশিপ মানে ফর্মাল ম্যারেজ ইন ওয়েস্টার্ন কান্ট্রি। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির ফর্মাল বিহেভিয়ার, ওরে ভাই এটা সন্ত্রাস, এটা সন্ত্রাসবাদ, পাচ্ছে বুঝতে? টেরর টেরর টেরোরিজম। বলছে পশ্চিম মানে পশ্চিমের দেশে যেভাবে বিয়ে করতে হয়, উফ, টুগেদার উইথ দ্য এপিসোড অফ আন্ট, সমস্ত কাকিমা জেঠিমা গুলো থাকবে, গ্র্যান্ড মাদার, সমস্ত ঠাকুমা গুলো থাকবে, ওদের কোলে মানুষ হয়েছে আমি, কাজিনস, সমস্ত ভাই বোন খুড়তো জেঠতো পিস্ততো সবাই থাকবে। এবং তারপরে আমাকে আবার ব্লাট আউট করতে হবে। ব্লাট আউট মানে কনফিডেন্টলি স্পিক আউট, ব্লাট আউট মানে স্পিক আউট। আমাকে আবার অবশেষে বলতে হবে, ম্যাডাম উইল ইউ ম্যারি মি, ঠিক আছে। আমাকে ঠাম্মার সামনে, জেঠিমার সামনে, কাকিমার সামনে, বড়দার সামনে, পাচ্ছ বুঝতে? মানে পুরো এক ঘর আত্মীয়র সামনে, ঠিক আছে, এক ঘর আত্মীয়র সামনে অজস্র 50-100 জন লোক দাঁড়িয়ে থাকবে এনগেজমেন্টের দিন, কি আরো বেশি হতে পারে, পাচ্ছ বুঝতে? হচ্ছে সেই রকম এক ঘর লোকের সামনে দাঁড়িয়ে থেকে আমি এই কোয়েশ্চেনটা করব, ম্যাডাম উইল ইউ ম্যারি মি? নো নো, দ্যাটস আ স্ট্রেন মাচ অ্যাবাভ মি। স্ট্রেন মানে প্রেসার। বলছে এই প্রেসার আমি নিতে পারবো না রে ভাই, এই প্রেসার আমার পক্ষে শিওন নেওয়া সম্ভব নয়। আই অ্যাসিওর ইউ, অ্যাসিওর ইউ মানে আমি তোরে কথা দিচ্ছি, আমি পারবো না, আমার পক্ষে পারা যাবে না। আমি পারবো দুটো করলে, এক, প্রক্সি পাঠিয়ে দেবো চার্লস ওয়ানের মতো, অথবা আমি কি করতে পারি, অথবা পূর্বের দেশে যেমন ভাবে বিয়ে হয় সেরকম করে বিয়ে করতে পারবো। পূর্বের দেশে যেমন করে বিয়ে হয় সেরকম করে বিয়ে করতে পারবো মানে 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 ঠিক আছে, আমি সেই স্ত্রীকে বিয়ের দিনে দেখবো, তার আগে নয়। এই উইল ইউ ম্যারি মি হাঁটু গেড়ে বসে বলা সম্ভব নয়, এই প্রেশার আমি নিতে পারবো না। হেস্টিংস বলছে করুণা হয় তোর উপর বন্ধু, এই কথাটা এরকম করে পড়তে হবে, করুণা হয় তোর উপর বন্ধু, আই ফিল পিটি ফর ইউ। পাচ্ছ বুঝতে? তুমি পিটি ফিল করো সেই পেশেন্টের উপর যে মারা যাবে, তুমি পিটি ফিল করো দুর্ঘটনায় গ্রস্ত কোনো মানুষের উপর। এখানে হেস্টিংস পিটি ফিল করছে মার্লোর উপর, বলছে করুণা হয় বন্ধু। বলছে তাহলে আজকে তোর বাবার কথায় তুই কি করে এসেছিস দেখতে ওই মেয়েটাকে, মানে টুডে ইউ কেম হিয়ার ইন অর্ডার টু মিট উইথ দ্য গার্ল। বলছে তুই তাহলে তোর বাবার কথায় কি করে এলি ওই মেয়েটার সাথে দেখা করতে?
কিরকম করে বিহেভ করবি আমাকে বল, তুই কি করে বিহেভ করতে পারবি? তুই তো পারবি না বিহেভ করতে, কারণ যখনই সে ফাইনারি পরে তোর সামনে এসে দাঁড়াবে তুই তো প্যাট্রিফাইড হয়ে যাবি, ইউ হ্যাভ বিন টার্ন ইনটু এ স্টোন, তুই তো পাথর হয়ে যাবি, তুই তো স্ট্যাচু হয়ে যাবি, তোর মুখে তো আর কোনো এক্সপ্রেশন থাকবে না, তুই খালি খুঁজবি দরজাটা এত লোক কেন, সরে যাও, দৌড়াবো, দরজা সরে যাও, সিঁড়িতে কোনো লোক থাকবে না, উইসেন বোল্টের মতো দৌড়াবো। পাচ্ছ বুঝতে? এরপরে লক্ষ্য করো, বলছে তুই কি করে, হাউ ডু ইউ ইন্টেন্ড বিহেভিং টু দ্য লেডি, এখানে লেডি বলতে অবভিয়াসলি কেট হাডকেসেলের কথা বোঝানো হচ্ছে। বলছে তুমি কেটের সাথে কি করে বিহেভ করবে, কেটের সাথে তুমি কি করে কথা বলবে, কেটের সাথে তুমি কি করে বিহেভ করবে, কেটের সাথে তুমি কি করে কথা বলবে, ঠিক আছে, যার সাথে বিয়ে করার জন্য তুমি এসেছো এখানে। বলছে কি করে আবার, যেমন ভাবে আমি কি আর অন্যান্য লেডিস সাথে কথা বলিনি কোনোদিন, বলেছে, ঠিক আছে। এখানে লেডিস বলতে ডিসেন্ট উইমেন, মানে অন্যান্য উইমেনদের সাথে যেভাবে কথা বলি ওরকম করে বলবো, মাথাটা নিচু করে রাখবো, ওর মুখের দিকে তাকাবো না, বাউ ভেরি লো, এর মানে আই উইল বেন্ড মাই হেড ডাউন, আই উইল বেন্ড মাই হেড ডাউন। আর যাই প্রশ্ন করুক, কেমন আছো, হ্যাঁ, ভালো আছো, হ্যাঁ, বলছে ইয়েস বা নো তে আমি উত্তর দেবো, যাই কোয়েশ্চেন করুক, কখন পৌঁছালে, হ্যাঁ, হোয়াট এভার দ্য কোয়েশ্চেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না কি কোয়েশ্চেন করছে, কি কোয়েশ্চেন করলো, মেয়ে এসে কি কোয়েশ্চেন করলো ম্যাটার করে না, আমার কাছে দুটি উত্তর, হ্যাঁ বা না, হ্যাঁ বা নাতে যা বোঝার বুঝো তুমি, ওর বাইরে বলা যাবে না, ওর মুখের দিকে তো জীবনে তাকাবো না, মাথাটা নিচু করে রাখবো। বলছে যাই কোয়েশ্চেন করুক, ডিমান্ড, ডিমান্ড মানে কোয়েশ্চেন, ডিমান্ড মানে কোয়েশ্চেন, বলছে যাই কোয়েশ্চেন করুক হ্যাঁ বা নাই উত্তর দেবো, আর তারপরে আমি ওর মুখের দিকে তাকাবো যখন আমার বাবা আমার পাশে এসে দাঁড়াবে, মানে my father is the source of my inspiration. Whenever my father will come and stand in front of me, I will get confidence, and at that point of time I will be able to look at the face of my beloved, পাচ্ছে বুঝতে, or I will be able to look at the face of my fiance, কি বললাম ওটা, fiance, ঠিক আছে, FIANCE, fiance মানে বাগদত্তা, হচ্ছে সেই মুহূর্তে আমি ওই বাগদত্তার মুখের দিকে তাকাবো, আমার বাবা না আসা অব্দি আমি তাকাবো না, আমি মাথা নিচু করে থাকবো এবং আমি ফ্লোর দেখবো। অলিভার গোল্ডস্মিথ, অলিভার গোল্ডস্মিথ একটা জিনিস রিডারদেরকে বুঝিয়ে দিচ্ছেন, তাই কেট হাডকেসেলকে ও বারমেড ভাববে, ঠিক আছে, কারণ একবার কেটকে দেখবে এবং পরবর্তী ক্ষেত্রে কেট যখন টুপি পরে কেট হয়ে আসবে, পাচ্ছ বুঝতে, কেট যখন টুপি পরে কেট হয়ে আসবে, পাচ্ছ বুঝতে, তখন সে কেটকে বুঝতে পারছো আর মুখের দিকে তাকাতে পারবেন, এবং তার জন্য ওর কাছে কেট একবার বারমেড আর একবার কেট, কেন, কারণ বারমেড কেও দেখেছে, আর কেট যখন যতবার টুপি পরে ওর সামনে আসছে, ভালো ড্রেস পরে আসছে, ও তো আর তাকাচ্ছেই না, পাচ্ছ বুঝতে। এটা প্রচন্ড রকম হাস্যকর যে একটাই মেয়ে তাকে একবার চাকরানি ভাবছে আর একবার তার হবু বউ ভাবছে, ব্যাপারটা বুঝতে পারছে, কারণ কি চাকরানির সময় ওর মুখের দিকে তাকাচ্ছে, আর হবু বউ যখন হচ্ছে তখন আর কোনোভাবে তাকানোর সাহস নেই, ব্যাপারটা বুঝতে পারছে। তাই একজনকে চাকরানি ভাবছে অথচ এই ভুলটা ভাঙছে না, কেন ভুলটা ভাঙছে না, কারণ যখন তার স্ত্রী হিসেবে সে আসছে তার তো মুখের দিকে তাকাচ্ছে না, মুখের দিকে তাকিয়ে দিলেই তো প্রবলেম সব সলভ, কিন্তু মুখের দিকে তাকাচ্ছে না, সমস্যাটা বুঝতে পারছো কি প্রচন্ড রকমের লাজু, ও মুখের দিকে কোনো অবস্থাতে তাকাবে না, তুমি দেখতে পাবে ওদের যখন কনভারসেশন হবে না, ওদের যখন কনভারসেশন হবে না সেই মুহূর্তে তুমি দেখবে একবারও মুখের দিকে তাকাবে না, আর তাই তোকে চিনতে পারবে না, ব্যাপারটা বুঝতে পারছো, মুখের দিকে তাকালে তো চিনতে পারবে, একবারও মুখের দিকে তাকানোর মতো কনফিডেন্স নেই, এটাই বলছে ইংলিশ ম্যানস ম্যালেডি। হেস্টিংস বলছে বন্ধু হিসাবে তুই এত উষ্ণ, প্রেমিক হিসাবে এত শীতল কি করে হলি, মানে অ্যাজ এ ফ্রেন্ড ইউ আর সো ওয়ার্ম, অ্যাজ এ লাভার হাউ ক্যান ইউ বিকাম সো কুল, লাইনগুলো কি লিখছেন দেখো অলিভার গোল্ডস্মিথ, মানে অ্যাজ এ ফ্রেন্ড you are amiable, you are lovable, you are attractive, but as a lover you are unattractive, পাচ্ছে বলতে you are unfriendly, you are unacceptable, ব্যাপারটা বুঝতে পারছো, মানে as a lover you are unacceptable, as a lover you are unamiable, you are unfriendly, but as a friend you are amiable, you are friendly, you are acceptable, মানে বন্ধু হিসাবে এত উষ্ণ, প্রেমিক হিসাবে এত শীতল কি করে হলি, তখন মার্লো বলছে, বলছে ভাই ফ্র্যাঙ্কলি বলছি, টু বি এক্সপ্লিসিট মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, এর মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, বলছে একদম পরিষ্কার বলছি মাই ডিয়ার হেস্টিংস, আমি এখানে এসেছি আমার বিয়ে করার জন্য নয়, আমি এসেছি যাতে তোর বিয়েটা হয়, ঠিক আছে, কনস্ট্যান্স নেভিলের সাথে,
পাচ্ছে বুঝতে? বলছে আমার বিয়ে করার কথা বাবা বলছে, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট, ভুলে যায়। পাচ্ছে বুঝতে? বাবার কথা কাটতে পারি না, কারণ তিনি পিতাশ্রী। পাচ্ছে বুঝতে? তার আদেশ শিরোধার্য। তিনি বলেছেন যা ওখানে যে মেয়ে দেখে আসবি, তার সাথে তোর বিয়ে হবে। আমি সাথে সাথে বলেছি জো হুকুম পিতাশ্রী। আমি সেই কারণে এখানে এসেছি। ওটা শুধু বাবার কথা রাখার জন্য, পালাতে পারলে বাঁচি। আমার এখানে আসার মেন কারণ যাতে করে তুই, আমার বন্ধু হেস্টিংস, তুই যাতে করে নেভিলের সাথে কথা বলতে পারিস, কারণ তুই হচ্ছিস বোল্ড অ্যান্ড ফরওয়ার্ড লাভার, আমি নই। To be explicit, my dear Hastings, my chief inducement মানে পারপাস, ইন্ডিউসমেন্ট কথাটা মানে পারপাস হচ্ছে, আমি একদম পরিষ্কার ভাবে বলছি আমার বন্ধু, আমি এখানে এসেছি, ঠিক আছে, টু বি ইনস্ট্রুমেন্টাল। এখানে টু বি ইনস্ট্রুমেন্টাল মানে টু প্লে আ সিগনিফিক্যান্ট রোল, টু প্লে আ সিগনিফিক্যান্ট রোল হচ্ছে, আমি এখানে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেভানোর জন্য। আমি এখানে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেভানোর জন্য। আমি এখানে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেভানোর জন্য, এবং সেটা কি, তোর সুখটাকে আমি ফরওয়ার্ড করতে চাই। I want to forward your happiness মানে I want to intensify your happiness মানে I want to make you happy. এক মিনিট, ফরওয়ার্ডিং ইউর হ্যাপিনেস মানে ইন্টেন্সিফাইং ইউর হ্যাপিনেস। এর মানে আমি এখানে এসেছি তোমার সুখ বাড়ানোর জন্য, নট মাই ওন, আমার সুখ বাড়ানোর জন্য নয়। মানে I have not come here to increase my happiness, I have come here to increase your happiness. আরেকবার, I have not come here to increase my happiness, I have come here to increase your happiness. মানে I have not come here to meet with Kate, I have come here by which you can get the chance to meet with Constance Neville. মানে ও Hastings, by which you can meet with Constance Neville, by which you can spend time with Constance Neville, by which you can get an opportunity to marry Constance Neville, which is why I have come here. My chief purpose is not to marry Kate. My chief purpose is by which you can get the chance to marry Neville. বলছে মিস নেভিলে লাভস ইউ, দ্য ফ্যামিলি ডো নট নো ইউ। বলছে মিস নেভিলে ভালোবাসে তোমাকে, পরিবার তোমাকে চেনে না। এখানে পরিবার বলতে দ্য ফ্যামিলি অফ হার্ডক্যাসল, মানে হার্ডক্যাসলের পরিবার এটা জানে না। কি জানে না? হার্ডক্যাসলের পরিবার এটা জানে না। কোনটা জানে না? যে মিস নেভিলে তোমায় ভালোবাসে। বলছে আজ মাই ফ্রেন্ড ইউ আর সিওর অফ এ রিসেপশন অ্যান্ড লেট অনার ডু দ্য রেস্ট। বলছে আমার বন্ধু হিসাবে তুমি ভালো রকমের রিসেপশন পাবে। রিসেপশন মানে ওয়েলকাম, ইয়েস অর নো? ভালো রকমের রিসেপশন পাবে, খাওয়া দাওয়া, ম্যারেজ রিসেপশন হয় না, বিয়ে বাড়ি, তারপরে প্রীতিভোজ। বলছে ভালো রকমের ভোজন পাবে, ভালো রকমের আমন্ত্রণ পাবে, আর বাকি তুমি করে নেবে, ইয়েস অর নো? এরপরে বোঝার চেষ্টা করো। হেস্টিংস বলছে মাই ডিয়ার মার্লো, বাট আই উইল সাপ্রেস দ্য ইমোশন। কিন্তু মাই ডিয়ার মার্লো, আমি আমার আবেগকে লুকিয়ে রাখবো। সাপ্রেস মানে হাইড, টু হাইড। আমি সাপ্রেস করে রাখবো আমার ইমোশনকে। ওয়ের আই এ রেচ, রেচ মানে ফেথলেস পারসন, মিজারেবল হয়, এখানে লেখো ফেথলেস পারসন। বলছে আমি যদি ধোকাবাজ হই, আমি যদি ফেথলেস হই, meanly seeking to carry off a fortune, you should be the last man in the world I would apply to for assistance. পাচ্ছ বুঝতে? ভালো করে বুঝো লাইনটার মানে কি বলছে। বলছে এখানে ফরচুন মানে দ্য জুয়েলস অফ মিস নেভিলে। আবার বলছি এখানে ফরচুন মানে দ্য জুয়েলস অফ মিস নেভিলে। আরেকবার বলো, ফরচুন মানে দ্য জুয়েলস অফ মিস নেভিলে। বলছে আমি হব, খুব মন দিয়ে শুনবে, আমি হব খুব বিশ্বাসহীন ব্যক্তি, আমি হব ধোঁকাবাজ, যদি আমি কোনোদিন তোমাকে কাজে লাগিয়ে, আমি হব ধোঁকাবাজ যদি আমি কোনোদিন তোমাকে কাজে লাগিয়ে আমি নিজের ইন্টেনশনকে ফুলফিল করতে চাই। মানে ইফ আই গো টু ফুলফিল মাই ইন্টেনশন আফটার ইউটিলাইজিং ইউ, প্লিজ কল মি আ ফেথলেস ম্যান। মানে ভাই আমি এসেছি, আমি তোকে কাজে লাগিয়ে গয়না পাওয়ার জন্য আমি আসিনি। মিস নেভিলের কিছু গয়না আছে এবং সেই গয়না রাখা রয়েছে মিসেস হার্ডকেসেলের ক্যাবিনেট বা তার আলমারির ভিতরে, আলমিরার ভিতরে। এবং মিসেস হার্ডকেসেল চান যে মিস নেভিলের সাথে টনি লাম্পকিনের বিয়ে হোক, যাতে করে যে গয়না তিনি দীর্ঘদিন জুড়ে তার আলমারিতে রেখেছেন, সেই গয়না যাতে করে আজীবন তিনি তার নিজের আলমারিতে রাখতে পারেন, ইয়েস অর নো? এবং সেই কারণে তিনি চান টনির সাথে কনস্ট্যান্স নেভিলে বা মিস নেভিলের বিয়ে হোক। ব্যাপারটা বুঝতে পারছো? আর কনস্ট্যান্স নেভিলে বা মিস নেভিলের যে একটা গয়না আছে, এটা মোটামুটি সবাই জানে। ব্যাপারটা বোঝো। হেস্টিংস এখানে বলছেন আমায় তুমি বলবে বিশ্বাসঘাতক যদি আমি কোনোদিন
এই গয়না নিয়ে পালানোর কথা ভাবি এবং আমি তোমায় কাজে লাগাই গয়না পাওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করো ভাই, আমি মিস নেভিলকে চাওয়ার জন্য এসেছি, গয়না নয়। রোমান্টিক লাভারের কাছে গয়না চাই না। ব্যাপারটা বুঝতে পারছো? রোমান্টিক লাভারের কাছে একমাত্র ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কোনটা কোণে। পারছো বুঝতে? সে কোণেকে বিয়ে করবে, গয়নাকে নয়। ব্যাপারটা বুঝতে পারছো? এরপরে লক্ষ্য করো, বলছে বাট মিস নেভিলেজ পার্সন ইজ অল আই আস্ক and that is mine, both from her deceased father's consent and her own inclination. Deceased মানে লেট, এলএটি, লেট মানে যিনি পরলোক গমন করেছেন, বাংলাতে স্বর্গীয়, বাংলাতে স্বর্গীয়। কনসেন্ট মানে অপিনিয়ন, অর্থাৎ তার স্বর্গীয় পিতাশ্রী, মিস নেভিলের স্বর্গীয় পিতাশ্রী মারা যাওয়ার আগে তিনি সম্মতি দিয়ে গেছিলেন যে মিস নেভিলে তুমি বিয়ে করবে হেস্টিংসকে। তার মানে হেস্টিংসকে বিয়ে করার সম্মতি মিস নেভিলের বাবা মৃত্যুর আগে দিয়ে গেছিলেন। এবং সর্বোপরি তার কথা দিয়ে যাওয়াটাও বড় ব্যাপার নয়, হার ওন ইনক্লাইনেশন, তার মানে হার ওন লাইকিং, সেও আমাকে পছন্দ করে। অর্থাৎ মিস নেভিলে নিজে আমাকে পছন্দ করে এবং আমি মত পেয়েছি, আমি সম্মতি পেয়েছি কার কাছ থেকে? তার স্বর্গীয় বাবার কাছ থেকে। বলছে তাহলে মিসেস হার্ডক্যাসল বিয়েটা আমাদের আটকাতে পারেন না। বলছে এই জন্য আমি তোর সাথে এসেছি, আজ তুই পাত্রী দেখবি, আমি বিয়ের প্রস্তুতি নেব। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আমি ওকে নিয়ে পালিয়ে যাব কোথায়? ফ্রান্সে। কেন? কারণ পালিয়ে যাওয়া বিয়ে এটা ইলিগাল বিয়ে, ইংল্যান্ডের লোক ধরে। ঠিক আছে, এই বিয়েগুলো ইংল্যান্ডের চার্চে ঠিক আছে স্যাংশন হয় না, কিন্তু ফ্রান্সে হয়। ব্যাপারটা বুঝতে পারছি? তাই বিয়ে করে বলছে পালাবো ফ্রান্সে, ওখান থেকে ম্যারেজটা স্যাংশন করে আবার ইংল্যান্ডে আসবো। ব্যাপারটা বুঝতে পারছো? এরকম একটা বিয়ে, মানে এরকম একটা পরিকল্পনা তার রয়েছে। কিন্তু হেস্টিংস বলছে, বলছে ভাই আমাকে তুই ফেথলেস বলবি যদি আমি তোকে কোনোদিন কাজে লাগিয়ে আমি আমার নিজের স্বার্থ সিদ্ধি করি, যে আমি গয়না নিয়ে পালানোর জন্য তোকে কাজে লাগাতে আসিনি, আমি বিয়ে করতে এসেছি রে ভাই। আর সর্বোপরি এই বিয়েতে মত দিয়ে গেছেন মিস নেভিলের স্বর্গীয় পিতাশ্রী এবং তার নিজেরও ইচ্ছে রয়েছে, হার ওন ইনক্লাইনেশন, মানে হার ওন উইস, হার ওন ডিজায়ার। ঠিক আছে? মার্লো বলছে সুখী লোক রে তুই, সুখী, তোর কপালে সুখ নাচছে, তোর ট্যালেন্ট আছে ভাই, তোর আর্ট আছে, আর্ট মানে কোয়ালিটি। বলছে তোর প্রচন্ড ট্যালেন্ট, তোর প্রচন্ড কোয়ালিটি, তুই যে কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারিস। ক্যাপটিভেট মানে ম্যাসমেরাইজ, MESMERISE। ক্যাপটিভেট মানে ম্যাসমেরাইজ, হিপনোটাইজ, ম্যাগনেটাইজ। মানে কিছু কিছু পুরুষ থাকে যাদেরকে মেয়েরা ভালোবাসে প্রচন্ড, পাচ্ছ বুঝতে? এবং তাদের মধ্যে এবিলিটি থাকে, দে হ্যাভ দ্য পাওয়ার টু ইমপ্রেস এনিবডি। পাচ্ছ বুঝতে? এরকমই একজন পুরুষ হচ্ছে জর্জ হেস্টিংস। পাচ্ছ বুঝতে? এবং জর্জ হেস্টিংস বলছেন, এই মাফ করবে, মারলেও বলছেন এই ওরা হ্যাপি ম্যান, যে তুমি সত্যি সত্যি হ্যাপি। কেন? কারণ কি তোমার ট্যালেন্ট আছে, কারণ কি তোমার কোয়ালিটি আছে, এবং এই ট্যালেন্ট এবং কোয়ালিটি দিয়ে তুমি কি করতে পারো? তুমি ক্যাপটিভেট করতে পারো, মানে তুমি ম্যাসমেরাইজ করতে পারো কাকে? এনি ওমেন, অর্থাৎ যে কোনো মেয়েকে, মানে মহিলাকে। বলছে আই এম ডুমড, ডুমড মানে ডেস্টাইন্ড। আবার বলছি ডুমড ওয়ার্ডার মানে ডেস্টাইন্ড, DESTINED। পাচ্ছ বুঝতে? বলছে আমার ভাগ্যে কি লেখা আছে জানো? টু অ্যাডোর দ্য সেক্স। আবার বলছি টু অ্যাডোর দ্য সেক্স, অ্যাডোর মানে ওয়ারশিপ। ঠিক আছে? ওয়ারশিপ দ্য সেক্স, এখানে সেক্স বলতে ডিসেন্ট লেডিজ। আবার বলছি সেক্স বলতে কি? ডিসেন্ট লেডিজ। বলছে আমার ভাগ্যে, মানে তুমি কি করতে পারো? তুমি ক্যাপটিভেট করতে পারো, আর আমার ভাগ্যে আমি শুধু পূজা করি। ঠিক আছে? আর আমি মানে পূজা করি মানে কি? মানে আমি ভয় পেয়ে যাই, আমি ভয় পেয়ে যাই। আই ক্যানট টক টু দেম ফ্রিলি, আই ক্যানট স্পেন্ড টাইম উইথ দেম। Yes or no? I cannot walk with them. I literally got terrified. বুঝছো? বলছে আমি শুধু অ্যাডোর করি তাদেরকে। বলছে yet to converse with the only part of it I despise. আর ইট মানে সেক্স, সেক্স বলতে ফিমেল সেক্স। বলছে ওই ফিমেল সেক্সের মধ্যে সেই পার্টটার সাথে আমি কথা বলতে পারি যাদেরকে আমি আরো পছন্দ করি না। তার মানে ফিমেল সেক্সের কোন পার্টটার সাথে আমি কথা বলতে পারি? কনভার্স মানে কনভারসেশন ওয়ার্ডটা শুনেছো তো? ওই কনভারসেশনের রুট ওয়ার্ড হচ্ছে কনভার্স। কনভার্স মানে টু টক বা টু কমিউনিকেট। পাচ্ছে বুঝতে? মানে আমি বক্তব্য রাখতে পারি বা আমি কথা বলতে পারি। কাদের সাথে কথা বলতে পারি? বলো উইথ দ্য লোয়ার ক্লাস, উইথ দ্য উইমেন অফ দ্য লোয়ার সেকশন। হচ্ছে তাদের সাথে কথা বলতে পারি যাদেরকে আমি ডেসপাইজ করি। ডেসপাইজ মানে হেট বা ডিসরিগার্ড।
দাঁড়াও, একটা বিয়ে বাড়ির প্রসেশন যাচ্ছে, এটা পেরিয়ে যাক তারপরে বলছি। এখন একটা মিউজিক্যাল ব্রেক। তাহলে দেখো আমি যে কথাটাকে বলছিলাম, বলছে ইউ আর আ হ্যাপি ম্যান। So Hastings, you are a happy man because you have that quality, you have that talent to impress a woman, you have the quality, you have that ability to captivate a woman. বলছে আমি কিন্তু শুধু অ্যাডোরই করে যাই তাদের, আমি শুধুমাত্র তাদের সাথেই কথা বলতে পারি যাদেরকে আমি আবার ঘৃণা করি। বলছে আমি যদি ভদ্র মেয়েদের সাথে কথা বলতে যাই না, আমি স্ট্যামারিং করি, মানে তোতড়াই। পাচ্ছ বুঝতে? আমি আটকে যাই কথাগুলো বলতে যে, পাচ্ছ বুঝতে? এবং তার প্রমাণ তুমি একটু পরে দেখতে পাবে যে মার্লো যখন কথা বলবে কেটের সাথে, তখন বলবে আই 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 আই, এরকম করে আটকাবে শুধু। ঠিক আছে, মানে একটা বাক্য বলতে পারবে না, আর কেট বলবে হ্যাঁ বুঝতে পারছি তুমি কি বলছো, সেটা খুব হাস্যকর। ঠিক আছে, আর মার্লো বলবে হ্যাঁ হ্যাঁ ওটাই বলতে চাইছি। ঠিক আছে, বলছে আমি না অ্যাড্রেস, অ্যাড্রেস মানে কথা বলার সময়, এখানে অ্যাড্রেস মানে কনভারসেশন, আমি কথা বলার সময় তোতড়াই, আর অকওয়ার্ড প্রিপজেসিং ভাইসেজ অফ মাইন্ড, আর আমার মুখটা এমন বেঁকে যায়, পাচ্ছ বুঝতে? আমার মুখটা এমন বেঁকে যায়, অকওয়ার্ড হয়ে যায়। অকওয়ার্ড মানে অড এক্সপ্রেশন। আবার বলছি অকওয়ার্ড কথাটা মানে কি? অড এক্সপ্রেশন। আমার মুখটা পুরোপুরি ভেঙে, মানে পুরোপুরি বেঁকে যায় আর কি। এরপরে লক্ষ্য করো, এখানে একটা ওয়ার্ড আছে দেখো, প্রিপজেসিং। আবার বলছি কোন ওয়ার্ডটা রয়েছে? প্রিপজেসিং ভাইসেজ। প্রিপজেসিং কথাটা মানে দেখো প্রেজুডিসিং, PREJUDICING। আর ভাইসেজ, ভাইসেজ ওয়ার্ডের মানে লেখো ফেসিয়াল এক্সপ্রেশন, ভাইসেজ ওয়ার্ডের মানে লেখো ফেসিয়াল এক্সপ্রেশন। বলছে আমি কথা বলার সময় তোতড়াই, আমি কথা বলার সময় কি করি? কথা বলার সময় তোতড়াই, এবং আমার যে ফেসিয়াল এক্সপ্রেশন আছে সেই ফেসিয়াল এক্সপ্রেশন বেঁকে যায়। মানে কি? মুখটা এমনি করে বেঁকে যায়। দেখবে হঠাৎ করে তুমি সিঁড়ি দিয়ে নামছো, হঠাৎ করে মঞ্জুলিকা দাঁড়ালো তোমার সামনে, এর জন্য তখন তুমি ভয় পেয়ে যেতে পারো, ইউ গট টেরিফাইড, এবং মুখটা কি হয়ে যেতে পারে? আতঙ্কগ্রস্ত হয়ে ভয়ে বেঁকে যেতে পারে, রাইট? ঠিক আছে, চোখ ছানা পড়া হয়ে যেতে পারে, কাঁপতে পারো তুমি। কখন? হঠাৎ করে যদি কোনো ভূতকে সামনে দেখো। বলছে ওই আতঙ্কগ্রস্ত সুপার ন্যাচারাল ক্রিয়েচারদেরকে হঠাৎ করে তুমি যদি তোমার সামনে দেখো, তুমি চমকে যেতে পারো, রাইট? এখানে মার্লো পরিষ্কার ভাবে বললেন, কি বললেন? বলছে আমিও না, আমিও প্রচন্ড তোতড়াই, এবং আমার মুখটাও এরকম করে বেঁকে যায়, আমিও প্রচন্ড রকম ভাবে তোতড়াই, এবং আমার মুখটাও এরকম ভাবে বেঁকে যায়। পাচ্ছ বুঝতে? কখন বেঁকে যায়? যখন আমি ওদের সাথে কথা বলি। পাচ্ছ বুঝতে? কাদের সাথে কথা বলি? অবভিয়াসলি উইথ দ্য উইমেন অফ দ্য, উইথ দ্য উইমেন অফ দ্য, তোমার কি বলবো, হাই ক্লাস। বলছে এই কারণের জন্য আমি কোনোদিনের জন্যই উড়তে পারিনি। এখানে উড়তে পারিনি মানে আমি পৌঁছাতে পারিনি। আমি পৌঁছাতে পেরেছি কাদের সাথে? মিলিনার্স প্রেন্টিসেস, মানে একটি মেয়ে যে কাজ শিখছে কোন একটা মিলে। আবার বলছি প্রেন্টিস, প্রেন্টিস মানে কি? ট্রেইনি। আবার বলছি প্রেন্টিস মানে ট্রেইনি, TRAINEE। আমি কার সাথে কথা বলি? আমি ট্রেইনির সাথে কথা বলি। এবং সেই ট্রেইনিকে, তিনি কোথায় ট্রেনিং নিচ্ছেন? কোন একজন মিলিনারের কাছে। আবার বলছি কোথায় ট্রেনিং নিচ্ছেন? কোন একজন মিলিনারের কাছে। মিলিনারটা আবার কে? যার মিল রয়েছে, মিল মানে তোমরা জানো ফ্যাক্টরির মতো জিনিস। বলছে, বলছে তাই যেহেতু আমি ওই সমস্ত ভদ্র মেয়েদের সামনে আমার মুখ বেঁকে যায়, যেহেতু ওই সমস্ত ভদ্র মেয়েদের সামনে আমার মুখ বেঁকে যায়, পাচ্ছে বুঝতে? সেই কারণের জন্য আমি কোনোদিন উড়তে পারিনি। উড়তে পারিনি মানে আমার কোনোদিন যোগাযোগই হয়নি। পাচ্ছ না বুঝতে? আমার কোনোদিন যোগাযোগই হয়নি। আমার শুধুমাত্র যোগাযোগ হয়েছে মিলিনার্স প্রেন্টিসের সাথে, বা যোগাযোগ হয়েছে ডাচেস অফ ড্রুরি লেন, ভালো করে বুঝবে,
ড্রুরি লেনে কোন ডাচেস থাকে? উত্তর হচ্ছে থাকে না। পাচ্ছ বুঝতে? ড্রুরি লেনে প্রস্টিটিউটদের রেফারেন্স দেওয়া হচ্ছে। এখানে ডাচেসেস বলতে প্রস্টিটিউটস, PROSTITUTES। আর ড্রুরি লেন হচ্ছে ডিসরেপুটেবল লেন, মানে এটা একটা খারাপ জায়গা বলে লন্ডনের লোক বিশ্বাস করে। এ ডিসরেপুটেবল লেন। আচ্ছা বুঝলেন? বলছে ভাই, ইউ হ্যাভ দ্য পাওয়ার, you have that ability, and that is why you can talk to the women of the high class. You have the quality to captivate any woman, but I don't have that quality. আমার সেই কোয়ালিটি নেই। পাচ্ছ বুঝলেন? আমি সেরকম ভাবে কথাবার্তা বলতে পারি না। আর আমি তাই কথাবার্তা বলতে পারি না বলে আমার যোগাযোগ হয়েছে কাদের সাথে? ওই কাজ শেখা একটি মেয়ের সাথে, নাহলে ড্রুরি লেনে যে সমস্ত প্রস্টিটিউটসরা থাকে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। এই লোকটা আবার কে আমাদের কথাবার্তার মাঝে চলে আসছে? এই কি রে এটা? এই ওটা না, ওটা ওর শ্বশুর মশাই। পাচ্ছে বুঝতে? ওটা মিস্টার হার্ডকেসেল আসছে, কিন্তু সমস্যা হচ্ছে হার্ডকেসেলকে হার্ডকেসেল বলেও তো ভাবতে পারবে না। কেন? কারণ টনি লাম কিন্তু বলে দিয়েছে ওটা ইনকিপার। দেখবো একটা বয়স্ক করে লোক, জামায় 50টা বোতাম। মনে পড়ছে তো মিসেস হার্ডকেসেল বলেছেন যে তুমি না এত সেকেলে জামার একটা বোতাম কমালে না, ঠিক আছে? তখন মিস্টার হার্ডকেসেল বলেছিলেন যে আমি সবকিছু পুরনো জিনিসকে ভালোবাসি, পুরনো বই, পুরনো সাহিত্য, পুরনো বন্ধু, পুরনো ঐতিহ্য এবং পুরনো স্ত্রী। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তারপরে তিনি বলেছিলেন ডরোথি, আই হ্যাভ লাভ ফর ইউ অলসো। এরপরে হার্ডকেসেল এসেছেন। হার্ডকেসেল তো জামাই এবং জামাইয়ের বন্ধুকে ওয়েলকাম করছেন, ঠিক আছে? আর এরা ভাবছে এ হচ্ছে ইনের মালিক। বুঝতে পারছো? হ্যাঁ কিনা? মানে তুমি একটা রেস্তোরাঁয় গেলে, রেস্তোরাঁ ম্যানেজার এসে যদি তোমাদের 3 বন্ধুর মাঝে এসে বসে বলো কেমন আছো, তোমরা তো অকওয়ার্ড ফিল করবে না? তোমরা কি ফিল করবে? দ্যাট অল অফ আস ওয়েন্ট দেয়ার, অল অফ আস ওয়ান্টেড টু স্পেন্ড টাইম উইথ আওয়ারসেলভস, ঠিক আছে? সবার আগে একটা সিক্রেট ডিসকাশন থাকে, হ্যাঁ কিনা? তারা সবাই সেই ডিসকাশন গুলোকে কন্টিনিউ করতে চায়। এবং সেই মুহূর্তে যদি একটা থার্ড পার্সন বাইরের লোক এসে বড় নাক নিয়ে নোজ পোকিং পার্সোনালিটি হয়ে যায়, ইন্টারফেয়ারিং ইন্টারাক্টিং পার্সোনালিটি হয়ে যায়, সেটা মানুষ ভালো চোখে দেখবে না। কিন্তু হার্ডকেসেল এগুলো আবার জানেন না। হার্ডকেসেল আবার এগুলো জানেন না, ঠিক আছে? হার্ডকেসেল কি বলছেন? জেন্টলম্যান, তোমাদেরকে আন্তরিক আমন্ত্রণ জানাই। ওরা ভাবছে হোটেল মালিক এসছে, এর সাথে কথা বলার কি আছে, পয়সা দিয়ে থাকবো, এর সাথে গল্প করার কি আছে। এম আই ক্লিয়ার? এ জন্য কারণ একটা ভাতের হোটেলে ক্লাসের পরে যে পরে ভাত খাবে, ব্যাপারটা বুঝতে পারছো? সেখানে কেমন রান্না হয়েছে না রান্না হয়েছে এই নিয়ে মালিকের সাথে গল্প গুজব করা, গসিপ করার কোনো মানে নেই। তুমি যাবে, খাবে, পয়সা দেবে, বেরিয়ে আসবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দ্য কানেকশন বিগিনস এন্ড এন্ডস দেয়ার, রাইট? বলছে জেন্টলম্যান, আরেকবার তোমাদেরকে আন্তরিক স্বাগতম জানাই। এই তোমাদের মধ্যে মারলো কে? তখন মারলো চমকাচ্ছে, আমার নাম কি করে জানলো? আমি তো কাস্টমার, এই কোথা থেকে জানলো? পাচ্ছ বুঝতে? এই তোমাদের মধ্যে মারলো কে? ও তুমি? স্যার, আপনাকে আমন্ত্রণ জানাই আন্তরিকভাবে। ইটস নট মাই ওয়ে ইউ সি টু রিসিভ মাই ফ্রেন্ডস উইথ মাই ব্যাক টু দ্য ফায়ার। বলছে আমি না ওরকম লোক নই যে ঘরের ভিতরে বসে থাকি, গেস্টরা ঘরে ঢুকে যায়। আমি সেই ধরনের লোক যে গেস্ট আসা শুনে মেন দরজার সামনে আসে। মানে আমি সেকেলের লোক নই। বুঝতে পারছি? এখনকার দিনে কি গেস্টরা আসে, দরজা রিং করে, কেউ খুলে দেয়, সে যায়, বাড়ির মালিক দেখা যায় আগুনের পাশে চেয়ারের উপর, ঠিক আছে, শাহজাদার মতো বসে আছে। বলছে আমি সেকেলের লোক নই, আমি হচ্ছে এ ধরনের লোক যে কি, যে মেন গেটের সামনে এসে দাঁড়াই এবং মেন গেটের সামনে এসে আমি আন্তরিকভাবে আমন্ত্রণ করি আমার অতিথিদেরকে। আই লাইক টু গিভ দেম এ হার্টি ওয়েলকাম। রিসেপশন মানে ওয়েলকাম, ঠিক আছে? ইন দ্য ওল্ড স্টাইল অ্যাট মাই গেট, মানে আমি সে পুরোনো দিনের কালচারটাকে মেনটেন করি, মডার্ন কালচার না। মডার্ন কালচার কি? তুমি দরজায় রিং করলে, ঠিক আছে, বাড়ির চাকর যে খুলে দিল, তুমি যে পৌঁছালে, বাড়ির মালিক দেখবে তখন পেপার পড়ছেন, ও তুমি এসছো, বসো। বলছে আমি ওই ধরনের লোক নই, আজকে মডার্ন কালচার আমার মধ্যে নেই, আমি একটু সেকেলের লোক, পুরোনো দিনের লোক। আমি কি করি? আমার বাড়িতে কোনো অতিথি এলে অতিথি দেব ভব, অতিথিকে আমি দেবতা বলে মনে করি এবং আমি সাথে সাথে বেরিয়ে যাই এবং তারপরে কি করি? তাদেরকে ওয়েলকাম করি। বলছে আমি সবসময় এটাও দেখাশোনা করি তাদের ঘোড়াগুলো ঠিকঠাক ভাবে রাখা হচ্ছে কিনা, তাদের বাক্স, ট্রাঙ্কস মানে লাগেজ, ব্যাগ এন্ড ব্যাগেজ, বলছে এগুলোকে ঠিকভাবে দেখাশোনা করা হচ্ছে কিনা, এগুলো আমি রাখি। মারলো বলছে কি রে, আমাদের নাম যে জেনে গেছে, he has got our names from the servants already. No, 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 sir, here you are committing a mistake. Mr. Hardcastle knows your name not from the servant but from your father. After all, he is your father's friend, you don't know it. Yes or no? Whenever you will come to know it, you become a saint and the play would come to an end. যখন তুমি জানবে তখন তুমি লজ্জিত হবে এবং আমাদের নাটক শেষ হয়ে যাবে।
কারণ যখনই মারলো এই সত্যিটা জানবে, নাটক তখন শেষ হয়ে যাবে, কারণ তখন আর হাসির কিছু থাকবে না। হাসির তখন থাকবে যতক্ষণ সে শ্বশুরকে, ঠিক আছে, লজ মালিক ভাববে, আর ইনি, ঠিক আছে, এনাকে জামাই ভাববেন, ইনি জামাই করে আমন্ত্রণ করবেন, আর এই লজ মালিক করে রিয়াক্ট করবে। সে শ্বশুরকে বলবে জুতোগুলো দেখবে, আমার জুতো না মাঝে মধ্যে হোটেলে চুরি হয়। পাচ্ছে বুঝতে? জামাই এসেছে প্রথমবার শ্বশুর ঘরে, শ্বশুর ঘরে কোণে দেখতে, এবং তারপরে জুতো খুলে এসেছে, শ্বশুরকে প্রথমে বললো জুতোগুলো দেখবে যাতে করে চুরি না হয়। হ্যাঁ, এর আগে আমার চুরি হয়েছে। পাচ্ছে বুঝতে? শ্বশুর তো তখন চমকে যাবে, এ কি জামাই এসছে রে ভাই, ব্যাপারটা বুঝতে পারছো? আমাকে কি সুকিপার ভাবছে নাকি? ব্যাপারটা বলছে অ্যাকচুয়ালি মার্লো এটা কেন করছে, কারণ মার্লো ভাবছে এটা হোটেল। একটা হোটেলে যখন কেউ থাকতে যায় তখন সে বলে গাড়িতে এখানে রাখবো তো, কোনো অসুবিধা নেই তো, ঠিক আছে, এই জায়গায় চাবিটা দিয়ে যাবো তো, ঠিক আছে, বা দরজা খোলা রাখলে কোনো কিছু হারিয়ে যাবে না তো, এই সমস্ত জিনিসগুলো আর কি। বলছে আমাদের নাম যে জেনে গেছে। এরপরে বলছে স্যার ধন্যবাদ, আপনার সচেতনতা এবং আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদটুকু জানিয়েছে, উই থ্যাংক ইউ, উই অ্যাপ্রুভ ইউর কশন। মানে এই যে আপনি দরজার সামনে এসে আমাদেরকে আমন্ত্রণ করছেন, ঘরের ভিতরে বসে থাকছেন না, এই যে আপনার এত সচেতনতা, এই যে আপনার এত হসপিটালিটি, মানে আতিথেয়তা, দ্য ম্যানার অফ ওয়েলকামিং গেস্ট, হসপিটালিটি মানে দ্য ম্যানার অফ ওয়েলকামিং গেস্ট, বলছে এটাকে আমরা অ্যাপ্রুভ করি। অ্যাপ্রুভ মানে কনগ্রাচুলেট করি। এরপরে দেখো লক্ষ্য করো, আর শ্বশুরের সাথে কোনো কথা নয় কেন? বাচ্চা বুঝতে? এর কারণটা কি? ওকে ভেবেছে ইনকিপার, ইনকিপারের সাথে কি ভাট বকবে, ব্যাপারটা বুঝতে পারছো? সে সাথে সাথে হেস্টিংসের সাথে কথা বলছে, বলছে জর্জ, ঠিক আছে, চল আমরা আমাদের এই ট্রাভেলিং ড্রেস গুলোকে না পাল্টে নিই, ঠিক আছে? আমার খুব লজ্জা লাগছে, মানে এই পুরো দিন এক পোশাক পরে রয়েছি, পোশাকটা পুরো ভাঁজ হয়ে গেছে। আই ডোন্ট ওয়ান্ট টু উইয়ার দ্য ড্রেস, আই মাস্ট হ্যাভ টু চেঞ্জ দ্য ড্রেস। তখন হার্ডকেসেল ইন্টারফেয়ার করে বলছেন, বলো, শরীর খারাপ লাগছে? ঠিক আছে, হার্ডকেসেল ইন্টারফেয়ার করে বলছে, I beg Marlo, you will use no ceremony in this house. Ceremony কথাটা মানে লাগো ফর্মালিটি। তার মানে লক্ষ্য করো মার্লো কি বললো, মার্লো কাকে বললো, মার্লো হেস্টিংস কে বললো, কি বললো, যে ভাই I have been wearing the same dress since morning and the dress that I have been wearing since morning, ঠিক আছে, the dress has completely become wrinkled and I don't want to wear it, ঠিক আছে, আমার নিজেরই লজ্জা লাগছে, এতক্ষণ ধরে এই একই পোশাক পরে রয়েছি, I just want to change it। তখন হার্ডকেসেল বলছে এই বাড়িটাকে নিজের মতো করে মনে করবে, এই বাড়িতে কোনো ফর্মালিটি দেখো না। হ্যাঁ, তুমি লক্ষ্য করবে, দেখবে খাওয়ার সময় তোমাকে বলবেন নিজের মতো করে যা লাগবে বলবেন, মাটন দুবার আসবে না, বলে যাবে, ব্যাপারটা বুঝতে পারছেন? নিজের মতো করে খাবেন, দেয়ার ইজ নো প্রবলেম, বাট দেয়ার আর সাম লিমিটেশন, মানে আমরা যেভাবে দেবো সেটাকেই খাবেন, আর ওটাই নিজের মতো করে খাওয়া, ব্যাপারটা বুঝতে পারছেন? এই বাড়িতে কোনো ফর্মালিটি রাখবেন না। হেস্টিংস কোনো উত্তরে দিল না। বলছে চার্লস তুই ঠিক, the first blow is half the battle, underline করো। I intend opening the campaign with the white and gold। পাচ্ছে বুঝতে? বলছে ফার্স্ট ব্লো ইজ হাফ দ্য ব্যাটল, এর মানে যুদ্ধের মধ্যে, আবার বলছি, যুদ্ধের মধ্যে যে পার্টি প্রথমে আক্রমণ করে সেই পার্টি জিতে যায়, সিনেমা নয়। যুদ্ধের মধ্যে যেমন নায়ক মার খেয়ে খেয়ে আত্মরা হয়ে পড়লো, তারপর ওদিকে নায়িকা বললো রাহুল এর জন্য, রাহুল তুমি ওঠো, এবং সেই সাউন্ড এদিক ওদিক ঘুরে কানে গেল, পাচ্ছে বুঝতে? দি হিরো উঠলো, বুঝতে পারছো? একদমই তাই। এরকম ব্যাপারটা কিন্তু বাস্তবে নয়। বাস্তবে কেসটা কি, বাস্তবে যে প্রথমে পিটতে পারলো সেই যুদ্ধটা অর্ধেকটা জিতে গেল। এই কথাটা মানে কি? এই কথাটা মানে কি? লিসেন টু মি, এখানে যুদ্ধ, তুমি বলবে স্যার যুদ্ধ করতে গেল না কিচ্ছু বুঝতে পারছি, আমি তোমাকে বলছি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এই কথাটা মানে, এই কথাটা মানে তারা এসেছে পাত্রী দেখতে, বুঝছো? মারলো দেখবে কেটকে, ঠিক আছে, আর হেস্টিং সিক্রেটলি দেখবে মিস নেভিলেকে। এবং প্রেমিকরা সবসময় চায় যে প্রেমিকার সাথে দেখা করার আগে, ব্যাপারটা বুঝতে পারছো, গামছা মাথায় বেঁধে যাবো না, পারছো বুঝতে? প্রেমিক সবসময় চায় যে প্রেমিকার সাথে দেখা করার সময় অবভিয়াসলি আমি আমার বেস্ট ড্রেস কোডটা মেনটেন করে যাব, কেন কে, যাতে করে ও দেখে আমাকে প্রথম দেখাতে ওই ইমপ্রেসড হয়ে যায়, ব্যাপারটা বুঝতে? বলছে আমি যুদ্ধ শুরু করব, দেখো ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে যুদ্ধ, ওয়ার, ব্যাটল। বলছে আমি যুদ্ধ শুরু করব সাদা রঙের জামা যেটাতে গোল্ডের কাজ করা আছে ওটা পরে। তুমি ভাববে হোয়াইট এন্ড গোল্ড স্যার মিসাইল কি? না বাবা, হোয়াইট আর গোল্ড মিসাইল নয়,
হোয়াইট আর গোল্ড হচ্ছে হোয়াইট ড্রেস, তাতে গোল্ডেন এমব্রয়ডারি রয়েছে। হোয়াইট অ্যান্ড গোল্ড বলতে বুঝতে পারছো, কারণ ক্যাম্পেইন মানে যুদ্ধ, ঠিক আছে? বাচ্চা বুঝতে পারে না যে এখানে ক্যাম্পেইন মানে যুদ্ধ। আর হোয়াইট অ্যান্ড গোল্ড মানে কি? হোয়াইট ড্রেস হ্যাভিং গোল্ডেন এমব্রয়ডারি, হোয়াইট ড্রেস অ্যান্ড গোল্ডেন এমব্রয়ডারি। বাচ্চা বুঝতে বলছে প্রথম আঘাতটাই হচ্ছে যুদ্ধ জিতে যাওয়া। প্রথম আঘাতটাই হচ্ছে যুদ্ধ জিতে যাওয়া। মানে মানে when you attack first, thereafter it is a clear indication that you are about to win the victory. মানে you are about to win the battle. victory বলা উচিত নয়, you are about to win the battle. কারণ তুমি কি করেছো? কারণ তুমি প্রথমে আক্রমণ করতে পেরেছো, তাই তুমি যুদ্ধটা জেতার দিকে দুটো স্টেপ এগিয়ে গেছো। বোঝাতে পারছি? এখানে হেস্টিংস বলতে চাইছে যেহেতু আমরা পাত্রী দেখতে এসেছি, ব্যাপারটা বুঝতে পারছি, সেরকম অবস্থার মধ্যে আমাদেরকে প্রথম ইমপ্রেশনটা খুব জমাতে হবে। আর প্রথম ইমপ্রেশনটা জমানোর জন্য কি করতে হবে? আমাদেরকে ভালো মন্দ পোশাক পরতে হবে। বলছে আমি যুদ্ধ শুরু করব সাদা রঙের জামা, সোনালী কাজ করা জামাটা দিয়ে আমি আমার যুদ্ধ শুরু করব। পাচ্ছ বুঝতে? ওদিকে হাডকেসেল পাচ্ছ বুঝতে? কাবাব মে হাড্ডি, কাবাব মে হাড্ডি মানে অ্যাকচুয়ালি কাবাব হয় বোনলেস। পাচ্ছ বুঝতে? কাবাব হয় বোনলেস আইটেম, বুঝতে পারছো? আর কাবাবে হাড় থাকা মানে যেটা মানে কি বলবো, একটা আনওয়েলকাম অবজেক্ট। এরা দুই বন্ধু নিজেদের মতো কথা বলছে, আর হাডকেসে বলছে মিস্টার মার্লো, মিস্টার হেস্টিং, জেন্টলম্যান, এই বাড়ির মধ্যে কোনো লিমিটেশন নেই, এই বাড়িটা লিবার্টি হল, জেন্টলম্যান তোমরা নিজেদের মতো করে এখানে থাকবে। মার্লো বলছে আচ্ছা জর্জ, মানে উনি নিজের মতো করে বকছেন, আর এই দুই বন্ধুর সাথে কথা বলছে, ওদিকে দর্শক হেসে পড়ে যাচ্ছে। কেসটা বুঝতে পারছো সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ কি না? মানে ধরো তোমরা দুজন আছো, আর একজন তৃতীয় ব্যক্তি আছে, তারা কথা বলছে, তোমরা দুজনে কথা বলছো, তুমি কথা বলছো, আমি বললাম এ ভাই এসছো খুব ভালো লাগছে, তুমি তোমার বন্ধুকে বলছো পড়তে হবে জানিস তো। তার মানে কি? ইউ আর নট আনসারিং মাই রিমার্ক, ইউ আর নট আনসারিং মাই কোয়েশ্চেন। ওটা বুঝতে পারছো? তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না। চেষ্টা বোঝা যাচ্ছে? মানে হার্ডকেসেল নিজের মতো করে রয়েছে, আবার ওরা নিজের মতো করে রয়েছে। ওটা বুঝতে পারছো? বলছে দিস ইজ দ্য লিবার্টি হল, জেন্টলম্যান। লিবার্টি মানে জানো তো স্বাধীনতা, লিবার্টি মানে স্বাধীনতা। আর লিবার্টি হল কোন হলটাকে বলে জানো তো? এ হল হোয়ার দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, মানে যেখানে তুমি নাচতে পারো, গাইতে পারো, বুঝতে পারছো, ছুটতে পারো, ভাঙতে পারো। ইয়েস অর নো? যে হলের মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই। তুমি ঘরে গিয়ে বলো না বাবা দিস ইজ এ লিবার্টি হল, বাচ্চা বুঝতে হঠাৎ করে দেখবে ব্যালকনি থেকে ঝুলছে। কি বলছি বোঝা যাচ্ছে? তার মানে your house is not a liberty hall, there you are not authorized to do what you want to do, but there are some liberty halls, right? There are some liberty hall, কিছু লিবার্টি হল থাকে যে লিবার্টি হলের মধ্যে ইউ আর লিবারেল। আবার বলছি মন দিয়ে শোনো, কিছু লিবার্টি হল থাকে যে লিবার্টি হলের মধ্যে ইউ আর লিবারেল। লিবারেল মানে but there are no restrictions at all, where you can do whatever you want to do, there is no problem at all. Am I clear to everybody? What is a liberty hall? A liberty hall is a hall without having any restriction. A liberty hall is a hall without having any restriction, without having any limitation. Am I clear to everybody? Well, Mr. Hardcastle now says that his house is a liberty hall because there the guests can do whatever they want to do. There the guests can do whatever they want to do. So this is liberty hall, gentlemen. তোমরা যা খুশি করো। এরপরে মার্লো বলছে, এরপরে দেখো মার্লো আবার হার্ডকেসেলকে কোনো উত্তর দিচ্ছে না। মার্লো কাকে উত্তর দিচ্ছে? জর্জ হেস্টিংস কে। মানে কি? তোমাকে স্পিচটা পড়তে হবে, মার্লো তারপরে হেস্টিংস, হেস্টিংস তারপরে মার্লো, আর ওদিকে হার্ডকেসেলকে বকতে দাও। তিনি নিজের মতো করে বকছেন। চেষ্টা বোঝা যাচ্ছে? মার্লো বলছে, ও কি বলেছে? এই সময় কাঁপিয়ে দিচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড অপেক্ষা করো, এক সেকেন্ড অপেক্ষা করো, দাঁড়াও এই সময় আবার ওই প্রসেশন যাচ্ছে, জাস্ট আ সেকেন্ড। না মার্লোর বিয়েটা তো হচ্ছে না বাবা, ঠিক আছে? আচ্ছা ওই জন্য কি বলছো তোমরা আজকে এই সামনে ব্যান্ড পার্টি বাজছে? আচ্ছা 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 ঠিক, একদম তার নেমন্তন্ন এক্সপেক্ট করো না। আচ্ছা বলতে বিয়ে বাড়ি জানলে ঠিক আছে, বাট নো এক্সপেকটেশন অফ ইনভিটেশন। এরপরে লক্ষ্য করো, হ্যাঁ যে খেয়ে আসতে পারো, কিন্তু ধরা পড়লে থালাও মাজতে হতে পারে। এরপরে দেখো মার্লো বলছে লিসেন টু মি কেয়ারফুলি। বলছে জর্জ, এরপরে জিনিসটা শোনো, ধরো তুমি যুদ্ধ করতে গেছো, তোমার বন্দুকে 20টি গুলি আছে, তুমি যুদ্ধ করতে যে ডিগ 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 করে 20টি চালিয়ে দিলে, তারপরে দেখলো মা শত্রু তো আসেনি এখনো, 20টা গুলি আগে চালিয়ে দিলে, দিয়ে পরে বুঝলে শত্রুই তো আসেনি। যখন শত্রু এসেছে তখন বন্দুকটি নিয়ে ছবি তোলা ছাড়া আর কোনো কাজ নেই। কেসটা বুঝতে পারছো? তার মানে কি হয়, একটা জিনিস হয় রেখে বসে চলতে হয়, বুঝলেন?
রেখে বসে চলতে হয়, বুঝতে পারছো? দৌড়ানোর ক্ষেত্রেও তাই, পুলিশে যারা দৌড়ায় তাদেরকে রেখে বসে দৌড়াতে হয়। প্রথম পাকটাই যদি সব এনার্জি শেষ হয়ে যায়, দ্বিতীয় পাকটাই আর পারবে না। ব্যাপারটা বুঝতে হয়, রেখে বসে চলতে হয়। একটা ইনিংসকে যখন একটা ব্যাটসম্যান খেলে না, রেখে বসে খেলে, বুঝতে পারছো? এইভাবে ইনিংস ডেভেলপ হয়, বিল্ড হয়। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ কি না? ধরো আজ বিকেলে ম্যাচ আছে, সকাল থেকে এমন প্র্যাকটিস করলে, বুঝতে পারছো, 5-7 ঘন্টা ম্যাচের আগে পা ব্যথা, ইয়েস অর নো? এটা নয়, রেখে বসে এনার্জি রাখতে হবে তোমার। তাহলে ওরা কি বলেছে, আমরা যুদ্ধ শুরু করব সাদা আর সোনালী কালারের পোশাকটি দিয়ে। সাদা আর সোনালী কালারের পোশাকটি দিয়ে শুরু করব, মানে প্রথমে কনেকে ইমপ্রেস করার জন্য সাদা জামার উপর গোল্ডের চেক দেওয়া থাকবে, সেটা খুব প্রচন্ড অ্যাট্রাকটিভ ড্রেস হবে। ওই ড্রেসটা দিয়ে শুরু হবে ওদের ক্যাম্পেইন, ওই ড্রেসটা দিয়ে শুরু হবে কে? ওদের ক্যাম্পেইন। বোঝা যাচ্ছে? এরপরে বোঝার চেষ্টা করো। তখন মারলো বলছে, কিন্তু ভাই একটা জিনিসকে মনে রাখবি, প্রথমে ভালোগুলো পরে দিস না, পাচ্ছ? শেষের সময় দেখবি এই দমড়ানো জামাটি পরে আছে। শেষ দিন যখন মেয়েটি আমাকে বিদায় জানাতে আসছে, আবার আসবে, তখন দেখবে দমড়ানো জামা পরে যাচ্ছি, কারণ আগে তো সব পরা হয়ে গেল। তাহলে কি করতে হবে? সব রাখতে হয়। মেয়েরা দেখবে সমস্ত জামা জগিয়ে রাখে, যতদিন না অবধি সেটা উইথ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছি? শেষে উইথ ধরে, না হলে সেটা আনফিট হয়ে যায়, এবং তারপরে সেটাকে নদীর জলে, গঙ্গার জলে ভাসিয়ে দেয়। এরপরে বোঝার চেষ্টা করো। বলছি, ইয়ার জর্জ, ইফ উই ওপেন দ্য ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে ব্যাটল বা ওয়ার, বলছে আমরা যদি যুদ্ধটাকে টু ফায়ারসলি মানে, বলো, এর মানে খতরনাক ভাবে, এক্সেসিভলি যদি শুরু করে দিই শুরুতে, ঠিক আছে? আমাদের উই মে ওয়ান্ট মানে ল্যাক মানে অভাব, অ্যামিউনেশন মানে কার্তুজ, অ্যামিউনেশন মানে বুলেট, অ্যামিউনেশন মানে কাটিজ, অ্যামিউনেশন মানে কাটিজ, CRTRIDG, কাটিজ মানে জানো তো, ওই লম্বা লম্বা বক্স গুলো যার ভিতরে গুলিগুলো ঢোকানো থাকে, ওগুলোকে কাটিজ বলে। বলছে আমাদের কাটিজ শেষ হয়ে যেতে পারে যুদ্ধ শেষ হওয়ার আগেই, মানে যুদ্ধ শেষ হওয়ার আগেই কাটিজ শেষ হয়ে যেতে পারে। তাই আমাদের কি করতে লাগবে? আমাদেরকে এই যুদ্ধটাকে কন্টিনিউ করতে হবে। কিভাবে? না, এই সমস্ত যে গুলিগুলো আছে, এই গুলিগুলোকে জমিয়ে জমিয়ে যুদ্ধ করতে হবে। বলছে ভাই, পালানোর জন্য আমি ভাবছি এমব্রয়ডারি সেটটাকে রাখবো। মানে যুদ্ধ থেকে যখন পালাবো, এমব্রয়ডারি মানে এমন একটা পোশাক যাতে এমব্রয়ডারির কাজ করা রয়েছে। এমব্রয়ডারি জানো তো, ফেব্রিকের বিভিন্ন ধরনের কাজ, পাচ্ছ বুঝতে? এমব্রয়ডারি, গুগলে লিখবে এমব্রয়ডারি ড্রেস, তাহলে দেখতে পাবে, পাচ্ছ বুঝতে? বলছে আমি ভাবছি এমব্রয়ডারি ড্রেসটাকে রাখবো, কারণ কি, রিট্রিটের সময়, রিট্রিট মানে পালিয়ে যাও, এর মানে টু গো ব্যাকওয়ার্ড, মানে যুদ্ধের শুরুতেই সমস্ত গুলি চালানো চলবে না, তাহলে যুদ্ধের শেষের সময় আর কোনো গুলি থাকবে না। তার মানে শুরুতেই সমস্ত পোশাক, মানে প্রথম দিন ওদের বাড়িতে এসছি, সকালে পড়লাম সাদা গোল্ড, বিকেলে পড়লাম ব্ল্যাক, পাচ্ছ বুঝতে? আবার সন্ধ্যায় পড়লাম আবার নতুন এক কোট, পরের দিন সকালে গামছা। ব্যাপারটা বুঝতে পারছি? আর তো কিছু নাই, সব তো শেষ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছি? বলছে তাহলে পালানোর সময় যাতে করে একটা প্রপার ড্রেস থাকে। ব্যাপারটা বুঝতে পারছি? বলছে আমি কি করছি, আমি এমব্রয়ডারিটাকে রেখে দিতে চাই। বুঝতে পারছো? তার মানে লক্ষ্য করে, এখানে এটা যুদ্ধ মানে যুদ্ধ নয়, ঠিক আছে? এখানে হোয়াইট এন্ড গোল্ড কোনো মিসাইল নয়, পাচ্ছে বুঝতে? এখানে এই সমস্ত এই যে গামছা থেকে শুরু করে অন্যান্য পোশাক, এগুলো কোনোটাই অস্ত্র নয়। এর মানে এই ফার্স্ট অ্যাটাক ইজ দ্য হাফ অফ দ্য ব্যাটল। এর মানে যুদ্ধে প্রথম যে পার্টিটা মারছে, বা যুদ্ধে প্রথম যে পার্টিটা আক্রমণ করছে, সেই যুদ্ধটা অর্ধেকটা জিতে যাচ্ছে। এখানে যুদ্ধ জেতার কোনো সুযোগ নেই। এখানে যুদ্ধ মানে হচ্ছে টু ইমপ্রেস দ্য গার্ল, এখানে যুদ্ধ মানে হচ্ছে টু ইমপ্রেস দ্য গার্ল। এখানে হোয়াইট এন্ড গোল্ড মানে হচ্ছে হোয়াইট ড্রেস হ্যাভিং গোল্ডেন এমব্রয়ডারি বা হ্যাভিং গোল্ডেন চেকস, হচ্ছে বুঝতে? এবং মার্লো বলল, এখানে হেস্টিংস বলেছে যে শুরুতেই আমি না আমার সেরা পোশাকটা শুরুতেই পড়তে চাই। I just want to wear the best dress of mine at the beginning. I want to wear the best dress of mine at the beginning. আমি আমার সেরা পোশাকটাকে শুরুতেই পড়তে চাই। মার্লো বলছে না ভাই, ঠিক আছে, যুদ্ধের সময় নিজের সেরা পোশাকটাকে যদি শুরুতেই পরে দাও, তাহলে পরে মুশকিল আছে, তাহলে শেষে দেখবে আর পোশাক থাকছে না। বলছে আমি এটুকু তোমায় অনুরোধ করবো, ইটস বিন এ পার্ট অফ মাই রিকোয়েস্ট টু ইউ, কি একটু জমিয়ে রাখো, ঠিক আছে? আমি যেমন এমব্রয়ডারি পোশাকটা রেখে দিচ্ছি, এটা রিট্রিটের সময় পরবো। বুঝাতে পারছি আমি? তোমার রিট্রিট মানে এদের বাড়ি থেকে আমি যখন চলে যাব, এদের বাড়ি থেকে যখন আমি চলে যাব, সেই মুহূর্তে আমি এই পার্টিকুলার পোশাকটা পরবো। ইটস এ পার্ট অফ মাই রিকোয়েস্ট, পাচ্ছ বুঝতে? আমি এই পোশাকটা এখন পরবো না। তখন হার্ডকেসেল বলছে, ও তোমরা রিট্রিটের কথা বলছো মিস্টার মার্লো, এটা আমার মনে পড়ে যাচ্ছে ডিউক অফ মালবোরোর কথা।
একদমই তাই। প্রিন্স ইউজেন আর ডিউক অফ মালবোরো, এই দুজনের গল্প মিস্টার হার্ডকেসেল বোধহয় জন্মের পর থেকে বলছেন। These are the two characters, the reference of whom you can find out in the conversation of Mr. Hardcastle regularly. বাবাটা বোঝাচ্ছে। রিট্রিট, রিট্রিট তোমাদেরকে বলে রাখি, রিট্রিট একটা মিলিটারি টার্ম। রিট্রিট ইজ এ মিলিটারি টার্ম, বুঝলে? সৈন্যরা যখন যুদ্ধ করতে করতে কোনো ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে পৌঁছে যায়, মানে whenever they see that the opponents are more powerful, তারা রিভলভার নিয়ে যাচ্ছে, ওখানে কামান নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বুঝতে পারছে? তারা রিভলভার নিয়ে যাচ্ছে, ওখানে কামান নিয়ে দাঁড়িয়ে আছে, বা তরোয়াল নিয়ে যাচ্ছে, ওখানে নিউক্লিয়ার বম নিয়ে দাঁড়িয়ে আছে। যখন এইটা দেখতে পায় তখন আর্মি অফিসার কি বলেন? রিট্রিট, মানে আর সামনে যাও না, এবারে উড়ে যাবে সব কটা, তোমরা কি করো? পিছনে এসো। মানে যুদ্ধের মডার্ন ওয়ারফেয়ার বলে when you are in an advantageous position you can move forward. যখন তুমি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছো তখন তুমি সামনে যাও, বাট when you are in an মাফ করবে, you are in a disadvantageous position, you are not authorized and eligible to go forward, rather you must go backward. কিন্তু এক্ষেত্রে রিট্রিট ওয়ার্ডের মানে কি? পাত্রী দেখার পর ফিরে আসা। এটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। এখানে যুদ্ধ মানে পাত্রী দেখা, এখানে মিসাইল মানে সাদা এবং গোল্ডেন কালারের জামা, আর এখানে রিট্রিট মানে পালিয়ে আসা মেয়ের ঘর থেকে নিজের ঘরে। পাচ্ছে বুঝতে? এখানে যুদ্ধ মানে এটা কিছুই নয়, এখানে প্রথম আক্রমণ। কোম্পানি গেট রেডি, 3, 2, 1 আক্রমণ। আক্রমণ মানে সাদা জামা পরে মেয়ের সামনে দাঁড়ানো। পাচ্ছে বুঝতে? প্রথম মানে প্রথম আক্রমণটা কি? প্রথম ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। পাচ্ছে বুঝতে? বলছে ভাই মারলো কিন্তু মানে বুদ্ধিমান ছেলে, সে এক্সটেন্সিভলি এন্ড ওয়াইডলি চারপাশে ট্রাভেল করেছে, এবং তার জন্য বলছে যে আমি অনুরোধ করছি যদি তুমি ইফ উই ওপেন দ্য ক্যাম্পেইন টু ফায়ারসলি, মানে প্রথমেই যদি ব্যাপক রকম ভাবে সপ্তমীতেই 7টা জামা পরে দিলে। পাচ্ছ বুঝতে? 7খানা জামা কিনেছো, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তুমি বলছো না আমার তস হইছে না। ব্যাপারটা বুঝতে পারছো? সপ্তমীতেই 7খানা জামা পরে দিলে, তাহলে তোমার বিজয়াতে তো আর কিছু নতুন রইল না। পাচ্ছ বুঝতে? বিজয়াতে দেখা যাচ্ছে বিএড কলেজের ড্রেস পরলে, হ্যাঁ কি না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের বিএড কলেজের ড্রেস ছিল নীল রঙের জামা আর কালো রঙের প্যান্ট। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আর তো কিছু রইলো না, আর তো নতুন কিছু রইলো না। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলছে যদি তুমি ক্যাম্পেইনটাকে শুরুতেই প্রচন্ড ফায়ারফুলি করে দাও, শেষে তো আর তোমার কাছে অ্যামিউনিশন থাকবে না, অ্যামিউনিশনের অভাব হয়ে যাবে। ওয়ান্ট মানে ল্যাক, ল্যাক মানে স্কারসিটি। বলছে তোমার তো অস্ত্র শস্ত্র কম পড়ে যাবে, এবং তাই আমি তোমায় অনুরোধ করছি যে প্লিজ এমব্রয়ডারিটা রিজার্ভ করে রেখে দাও রিট্রিটের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। ওটা সুইচ অন হয়ে গেছে বাবা, তোমার কোনো ইয়ে লেগে দেখো, ওগুলোকে ম্যাজিক বলে। এই জিনিসগুলো অনেক সময় হয়, পারছো বুঝতে? আবার অন হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। তোমার কি করতে লাগবে? একটু সরে বসতে লাগবে, যদিও আর বসতে লাগবে না, বসো ওরকমই। বলছে I think to reserve the embroidery to secure a retreat. আমি কি করতে চাই? আমি এমব্রয়ডারিটাকে জমিয়ে রাখতে চাই, মানে এটা আমি এখন পরবো না, এটা আমি জমিয়ে রাখবো কখন? রিট্রিটের জন্য। রিট্রিট মানে এই মেয়ের বাড়ির থেকে ঘরে যাওয়ার জন্য আমি এটা জমিয়ে রাখবো। এফ রইল আজকে। ঠিক আছে, আচ্ছা আমি জিজ্ঞেস করতে পারিনি, অনলাইনে যারা ছিল শুনতে পেয়েছো তো পরিষ্কার? একটু জানাবে কাইন্ডলি। আই ফরগট টু আস্ক দ্য কোয়েশ্চেন। একদম ক্লিয়ার সাউন্ড ছিল, ক্লিয়ারলি ভাবে ভিজিবল ছিল? ঠিক আছে, বেশ, কোনো ব্যাপার নেই। You will be notified in the group of the next class. Till then, goodbye. Have a